হ্যাঁ, সজীব ভাই আছেন নাকি? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, এই তো ভাই ভালো। ভাই গত ক্লাসে ভিডিও বুঝলে স্যার বলছিল দেওয়া হবে, তো তো আর ড্রাইভে তো পাইলাম না। কত ক্লাসের ভিডিওটা আমি তো 2 দিন চেক করি, 2 দিন জাকিয়া চেক করছিল। একটু দেখেন তো ভাই, ওটা ড্রাইভে পাবো নাকি লিংক দিয়ে দিবেন কেমনে কি? আচ্ছা, একটু দাঁড়ান, আমি ক্লাসে জানাচ্ছি। এটা আর কি, এটা আমাকে চেক দিতে হবে যে কোন রকমের ক্লাস। আচ্ছা, আপনাদের ওই অ্যাটেন্ডেন্স শিট কি চেক করা হয়েছে? ওইটা তো আপডেট হওয়ার কথা, সবাই তো আমি করছে। পরে ওই সবার নাম কাটে দিয়ে মনে করেন যে সবার নাম বসাই দিয়েছিলাম আবার। ওইভাবে আপডেট করলে ভালো হতো আর কি। এটা তো আগের মতোই আছে সুদীপটা, নাকি? ওই লিঙ্কে ঢুকছেন আপনি? জি জি। আমি খুঁজে পাচ্ছি না। আজকে হলো আপনাদের 24 তারিখ। যারা যারা ক্লাসে ঢুকছেন অ্যাটেন্ডেন্স করে দেন আর কি। ভাই আমারটা দিয়ে দিছি আমি 24 তারিখে। হ্যাঁ, দেখতেছি তো, রেজাউল হোসেন না? হ্যাঁ। হ্যাঁ, ওটা কি পড়ছে আর কি। থ্যাংক ইউ। সবাই কেমন আছেন? হ্যালো, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? কি বেশি টাফ হয়ে যাচ্ছে নাকি? সবকিছু কি টাফ হয়ে যাচ্ছে অনেক নাকি? একটু হচ্ছে ভাইয়া, সমস্যা নেই। একটু হচ্ছে, সমস্যা নাই না? চেষ্টা করে যাচ্ছে, পারতেছি যতক্ষণ ততক্ষণ কোনো এক্সকিউজ দিচ্ছি না। হুম। না, যে কোনো একটা এক্সটেন্সিভ প্রোগ্রামে আসলে একটু কষ্ট করতে হয়। হুম। বিশেষ করে আপনারা তো আগের ট্রেনিং এ টেকনিক্যাল অনেক কিছু দেখছেন। এই ট্রেনিং পুরোটাই টেকনিক্যালি থাকবে, মানে প্রথম 5-6টা ক্লাস বেসিক্যালি আমরা থিওরিটিক্যাল অনেক কিছু করাচ্ছি, যাতে আমাদের গ্রাজুয়েটরা মানে আপনার কর্পোরেটে গিয়ে ধাক্কা না খায়। মানে দেখা যাচ্ছে কর্পোরেটে একটা টার্ম বললো, সে ধরেন ধরতে পারলো না, তাহলে তো এটা আমার জন্য মানিজ্যতের ব্যাপার, তাই না? হ্যাঁ, জিনিসটা বুঝছি। একটা কনসেপ্ট না থাকলে আসলে কিছু ডিসক্রাইব করতে পারবো না। ইভেন আপনি একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে ধরেন কাজ করতে যাচ্ছেন, এখন কাজ করার সময় আপনি যদি বেটার কিছু টার্ম জানেন, যদি তাকে অনেক কিছু আস্ক করতে পারেন, তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে না, আপনি আসলে টেকনিশিয়ান না, আপনি টেকনোলজিস্ট, আপনি বোঝেন যে কেন এটা করতেছি আর কি। জি জি, মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে হয় অনেক সময়। অনেক সময় কি ডিসকাস না করে তো আপনি পরবর্তী ধাপে যাওয়া যায় না আর হ্যাঁ, কি, ও তাই না? অ্যাবিলিটি জানার চেষ্টা করে, অনেক কোশ্চেন করে। অনেক কোয়েশ্চেন করে, রাইট। তো হুইচ ইজ মানে যেটা আপনি যদি না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আবার একটা ডিফিকাল্টিজ আপনাকে ফেস করতে হবে। হ্যাঁ, এটা ঠিক বলছেন। যাই হোক, আগামী একটু অ্যানাউন্সমেন্ট আগে থেকেই করে রাখি, আগামী শুক্রবারে 1-on-1 সেশন হবে। আগামী শুক্রবারে আমরা অনেক সময় আলোচনা করব আপনাদের সাথে, আমার 1-on-1 কনসালটেন্সি বা মানে 1-on-1 ডিসকাশন করব আপনাদের সাথে আমি। এবং হচ্ছে যে আপনার আমরা স্পোকেনের একটা করতেছি, যেখানে বেসিক্যালি আমি থাকবো, আমরা একটা গ্রুপ করতেছি, যারা বেসিক্যালি আপনার মানে শুধু ওই 1-1.5 ঘন্টা ধরেন, প্রতি সপ্তাহে 1-1.5 ঘন্টা আমরা হচ্ছে যে স্পিকিংই করবো আর কি, যাতে করে আমার শোনেন। বিষয়টা হচ্ছে কি, আপনাদের এই বদলে ফেলো নিজেকে প্রোগ্রামে দিন শেষে আপনারা অনেক কনফিডেন্ট হবেন। কাজ তো আপনারা পারবেনই, কিন্তু আপনারা অনেক কনফিডেন্ট হবেন, কারণ মানে শুধু কাজ পারলেই হয় না, আসলে কনফিডেন্সটা কিন্তু অনেক বড় জিনিস। আপনার কাছ থেকে প্রেজেন্টেশন নেওয়ার আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে কি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, সেখানে আপনার কিছু রিসার্চ আছে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। আজকের প্রেজেন্টেশনটা মূলত জব ডেসক্রিপশন অফ ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব, লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট অ্যান্ড অপারেশন প্ল্যান ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই টপিকসের পরে করা। সো প্রথমেই আমরা দেখতে চাই যে যে ধরনের জব পোস্টিং আমাদের বাংলাদেশে সাধারণত ডিজিটাল মার্কেটারদের অফার করা হয়, তার কিছু নমুনা আমি এখানে করছি, মেনশন করছি। যেমন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে অফার করে, সো অ্যান্ড ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অফার করে, গ্রাফিক্স মার্কেটিং এসইও এক্সপার্ট হিসেবে অফার করে, তারপরে ট্রেনার, ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে অ্যানাউন্সমেন্ট থাকে, ডিজিটাল কন্টেন্ট ডেভেলপার হিসেবে অ্যানাউন্স থাকে, এছাড়া এক্সিকিউটিভ অথবা
জুনিয়র এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে অনেক সময় ইয়ে করে থাকে, অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবেও অফার করা হয়। অলসো এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড প্রমোশন এভাবে অফার করে। এছাড়া ডিজিটাল মার্কেটিং অফিসার, তো সাধারণত ইউনিক কিছু নেমে তারা ইয়ে করে, সেগুলো আমি মেনশন করার চেষ্টা করছি, আর ম্যাক্সিমাম প্রায় সবই সেম। এবং এইভাবেই বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং জবগুলোকে বিভিন্ন কোম্পানিরা অফার করে থাকে। সো এখন আমরা দেখতে চাই যে এখানে জব রেসপন্সিবিলিটি গুলো কি কি থাকে। তো সাধারণত প্রায় সব জব রেসপন্সিবিলিটি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং এক্সিকিউটিভ হিসেবে যে জব রেসপন্সিবিলিটিস বা জব ডিসক্রিপশন গুলো দেওয়া থাকে সেগুলো সাধারণত এরকমই হয় যে তাদেরকে বলা হয় যে সাধারণত যে হি হ্যাভ টু এক্সিকিউট অল ডিজিটাল মার্কেটিং ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক পোস্টিং, পোস্ট বুস্টিং, স্পন্ডিং, এসএমই, এসইও, ইনস্টাগ্রাম, যত সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে সব ধরনের ইয়ে কাজ করার জন্য, পোস্টিং অথবা ইয়ে প্রমোশনাল কাজ করার জন্য মূলত রেসপন্সিবিলিটিস থাকে। এছাড়া গুগল অ্যাডসেন্স, ব্লগ রাইটিং, তারপরে আপনার কিওয়ার্ড অ্যানালাইসিস, এগুলো করার রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হয়। এছাড়া প্ল্যান অ্যান্ড এক্সিকিউট অল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন অ্যাজ পার কোম্পানি ডিমান্ড। কোম্পানির যে সমস্ত ক্লায়েন্টগুলো আসে তাদের ডিমান্ড অনুযায়ী এই সব কাজগুলো রেসপন্সিবিলিটি তাদেরকে দেওয়া হয়। এছাড়া তাকে লঞ্চ করতে বলা হয় সমস্ত অপটিমাইজেশন ডিজিটাল ক্যাম্পেইন থ্রু আপনার অ্যাডওয়ার্ডস, সোশ্যাল মিডিয়া, ব্লগিং, ওয়েবসাইট, ইমেল, ইটিসি, increase company and brand awareness for leading generation. এছাড়া কোম্পানির সমস্ত সোশ্যাল অ্যাকাউন্ট গুলো ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তারপরে সমস্ত ডিজিটাল অ্যাসেট গুলো মেনটেন করার রেসপন্সিবিলিটি তাদেরকে দেওয়া হয়। এছাড়া ই কমার্স অ্যাকাউন্ট গুলো এক্সিকিউটিভের দায়িত্বে তাদেরকে করার জন্য প্ল্যান করা হয়। তারপরে পেমেন্ট পোর্টাল গুলো দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়ে থাকে। এছাড়া যেমন ম্যানেজিং অল অনলাইন কোয়েরি অ্যান্ড রিসিভ ফোন কলস অ্যান্ড কাস্টমার সাপোর্ট, এই জাতীয় দায়িত্বগুলো সাধারণত এই ধরনের জব ডেসক্রিপশন গুলোতে, এই ধরনের পোস্টগুলোতে ইয়ে করা হয়ে থাকে। যেমন ব্র্যান্ড প্রমোশন, ডিজিটাল মার্কেটিং যেমন প্রমোশন করার জন্য এক্সিকিউটিভ জব অফার করা হয়ে থাকে। এই ক্ষেত্রে শুধু মেইন ফোকাসিং করা হয় যে সমস্ত ব্র্যান্ডগুলো সেগুলো প্রমোশন করার জন্য একটা নির্দিষ্ট জব অফার করা হয়। সেক্ষেত্রে কিছু জব রেসপন্সিবিলিটি নির্দিষ্ট করে দেওয়া হয়ে থাকে, যেমন ব্র্যান্ডের পোস্টিং আছে, স্ট্র্যাটেজি বিল্ডিং আছে, এবং ডিজাইন 360 ডিগ্রি, চারপাশ থেকে সমস্ত ডিজাইনগুলো ইয়ে করতে বলা হয়। ক্যাম্পেইনিং টু এস্টাবলিশ ইনস্টিটিউশনাল ব্র্যান্ড, অলসো রেসপন্সিবল টু ডেভেলপ প্ল্যান টু প্রমোশন। এছাড়া কোম্পানি সার্ভিস অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন রিগার্ডিং ইন্টিগ্রেটেড ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ব্র্যান্ড ম্যানেজমেন্ট গুলো করতে বলা হয়ে থাকে। এছাড়া আরো কিছু জব অফার করে থাকে। ডিফারেন্ট জব অফারের মধ্যে আরেকটা জব আমি এখানে দেখছি, যেমন ট্রেনার, ডিজিটাল মার্কেটার ট্রেনারদের ট্রেনার হিসেবে জব অফার করে থাকে। সেক্ষেত্রে ট্রেনারের জব ডিসক্রিপশনটা থাকে যে তাদের স্টুডেন্ট গুলোদের অপারেশন বেসিক টুলস গুলো সম্পর্কে, যে কোম্পানির যে কারিকুলাম থাকে সেই কারিকুলাম অনুযায়ী বেসিক অপারেশনাল ট্রেনিং গুলো প্রোভাইড করতে বলা হয়ে থাকে। ট্রেনিং স্টুডেন্ট অনলাইন, লাইভ অ্যান্ড ফিজিক্যালি, এক্ষেত্রে তাদেরকে এই ধরনের জবে অফার করে থাকে। যে কোনো ট্রেনারকে ডিজিটাল মার্কেটিং কোম্পানিতে জব অফার করা হয়ে থাকে মূলত ট্রেনিং কোর্স গুলো তাদেরকে করানোর জন্য। এছাড়া তাদের যে এমপ্লয়ি থাকে তাদেরকে যে এক্সিস্টিং কারিকুলাম থাকে কোম্পানি, সেগুলো তাদেরকে ট্রেনিং করার জন্য বলা হয়ে থাকে। তো নেক্সট পয়েন্ট যেটা ছিল আমাদের যে জব ডেসক্রিপশন অফ ডিফারেন্ট প্রজেক্ট, যে সমস্ত আমাদের আমরা ওয়েল নোন যেগুলো আপনার প্ল্যাটফর্ম আছে, মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার ওয়ার্ক, এখানে যে ধরনের জব ডেসক্রিপশন গুলো আমরা পেয়ে থাকি তার কয়েকটা নমুনা আমি এখানে তুলে ধরছি। বিশেষ করে প্রথমে আমি আপওয়ার্কের জব ডেসক্রিপশন প্রজেক্ট গুলো সম্পর্কে বলতে চাই।
আপওয়ার্কে যেমন দেয়া থাকে প্রথমে একটা প্রজেক্ট টাইটেল দেয়া থাকে, যেমন আমি একটা এখানে প্রজেক্ট টাইটেলের কথা বিয়ে করছি যে ডিজিটাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট ইনবাউন্ড মার্কেটার। সে স্পেশালি ইনবাউন্ড মার্কেটারদের চাই এবং কি করতে হবে, তাদের জব ডেসক্রিপশনটা কি হবে সেটা ক্লায়েন্ট বলে দিচ্ছে। যেমন ক্লায়েন্ট লুকিং টু হায়ার সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটার ফর দেয়ার ট্যুরিজম বিজনেস। সাপোজ এই ক্লায়েন্টের একটা ট্যুরিজম বিজনেস আছে, তো তার সে ডিজিটাল মার্কেটার খুঁজতেছে স্পেশালি ট্যুরিজম বিজনেস সম্পর্কে যে ইয়ে করতে পারবে, কাজ করতে পারবে। যেমন তার জব ডেসক্রিপশনটা দেওয়া আছে যে এক্সপ্লোর হোয়াইট স্টাডিজ বেসিক ইন অস্ট্রেলিয়া, যেহেতু সে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। তা এর কি থাকতে হবে যে ফ্রিল্যান্সারদের কি থাকতে হবে, তাদের নলেজ থাকতে হবে, কি কি তার রিকোয়ারমেন্ট। বিশেষ করে তার রিকোয়ারমেন্টটা ছিল যে নলেজ অফ ডিজিটাল মার্কেটিং, পিপিসি, ফেসবুক অ্যাডভার্টাইজিং, efficient use of social media platform is far more important than understanding our industry. এটা ছিল হচ্ছে ক্লায়েন্টের জব ডেসক্রিপশন, সে কি জাতীয় স্কিল আশা করে এবং কি কি কাজ তার করতে হবে। তো পরেরটা যেমন আমি আরেকটা জব দিয়ে দেখি যে গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে, গুগল ট্যাগ ম্যানেজার এন্ড শপিফাই কনফিগারেশন। এটা ক্লায়েন্টের একটা জব ছিল, ডেসক্রিপশনটা ছিল এরকম যে সে খুঁজতেছে এমন একজন install conversation tag property into any Shopify store. So তার কাজটা কি হবে যে any Shopify store তার ট্যাগ গুলো ইনস্টল করতে হবে। So I can track conversation on Google to use this data later on, যাতে সে পরে কনভার্সন করতে পারে গুগলে এই ডাটাগুলোকে ব্যবহার করে। So আমি পরের একটা ইয়ে করতে চাই, যেমন এটা আছে যেমন নেক্সট ইয়েতে ফাইবার সম্পর্কে বলতে চাই। ফাইবারে সাধারণত জব ডেসক্রিপশনটা ক্লায়েন্টের থাকে না, যারা মার্কেটার তারা তাদের স্কিলটা এবং তাদের জব রেসপন্সিবিলিটি তারা ডিসক্লোজ করে একটা গিগ তৈরি করে যে আমি এই জাতীয় কাজের এই এক্সপার্ট, আমি এই কাজ ল্যাবরেটরি করতে পারি। তার যত স্কিল আছে তার জব ডেসক্রিপশনটা সেই স্কিল আকারে সে ডিসক্রাইব করে থাকে এবং ক্লায়েন্ট যার যে স্কিলটা প্রয়োজন হবে সে তার সেই গিগটা পড়ে যদি মনে করে যে তার জব ডেসক্রিপশন তার স্কিলের মধ্যে তার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়, তখন সে তাকে হায়ার করার জন্য কন্ট্যাক্ট করে। তো এটা একটু ডিফারেন্ট ফ্রম আদার মার্কেট প্লেস। যেমন আপওয়ার্ক এবং পিপল পার ওয়ার্কে সাধারণত ক্লায়েন্ট তার জবের রিকোয়ারমেন্টটা দেয় এবং তার জবে কি করতে হবে সেই ডিসক্রিপশনটা ল্যাবরেটরি সে ডিসকাস করে, যাতে ওই স্কিল কেউ যদি ফুলফিল করে দেন তাদের কন্ট্যাক্ট করে। আর এদিকে ফাইবারে শুধু ফাইবারে যেমনটাও তার উল্টাটাই দেখি যে গিগ আকারে প্রত্যেকটা স্কিল ফ্রিল্যান্সার তার ডিটেলস তার জব ডেসক্রিপশনটা সে কি কি জব করতে হবে সেটা ডিটেলস আকারে তুলে ধরে, তার প্রয়োজন মতো ক্লায়েন্ট সেখানে এসে তার রিকোয়ারমেন্ট ফুলফিল অনুযায়ী সে তাকে হায়ার করে থাকে। তো এটা আমি করতেছি না। তো নেক্সট পর যেটা যে অপারেশনাল প্ল্যান ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলোর কি জাতীয় অপারেশন প্ল্যান হয়ে থাকে, সেটা ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জন্য হতে পারে, এনি কাইন্ড অফ এজেন্সি। তো সো এখানে কিছু আমি ডিসকাস করছি। যেমন ফার্স্ট বলতে চাই যে অপারেশন প্ল্যানগুলো, যেমন জেনারেল অ্যাপ্রোচ অফ অপারেশন এজেন্সিগুলো জেনারেল অ্যাপ্রোচ। তো সাধারণত তিনটা ইয়েতে ডিভাইডেশন করা হয়, যেমন ডেলিভারি রেজাল্ট টু এজেন্সিস ক্লায়েন্ট দ্যাট হেল্প দেয়ার বিজনেস গ্রোথ বোথ locally and internationally. Second, reaching annual sales goal through new partner relationship. And the third is the full understanding the business and needs to agencies client, developing the best digital service in the market, especially for the target group of industrial, small, medium size companies. So the operation যদি then operating an agency of digital marketing may be challenged for recurring a careful balance of not fulfilling clients projects. So আমি actually so অপারেশন প্ল্যানের মধ্যে মূলত কয়েকটা ইয়ে থাকে, যেমন SWOT অ্যানালাইসিস, যে প্ল্যান যে একটা অপারেশন প্ল্যান করতে গেলে তার উইকনেস, স্ট্রেংথ, অপরচুনিটি এবং থ্রেট এগুলো আলোচনা হয়ে থাকে। তো
তো সো আমি এখানে কিছু শর্ট অ্যানালাইসিস করছি যেগুলো কেয়ারফুলি একটা এজেন্সির অপারেশন প্ল্যানের মধ্যে সে কেয়ারফুলি এগুলো করে থাকে। যেমন স্টেট এখানে ছিল তার মান্থলি পেমেন্ট, কোম্পানির প্রাইসিং, ইজি টু ইউজ সার্ভিস অ্যান্ড simplicity, ongoing support, industrial focus, and weakness ছিল কিছু যেমন startup weakness আছে, lack of large customer base, opportunity ছিল এখানে যেমন rapidly grow market, সেখানে কিভাবে কাজ করা যায়, সে rapidly grow market তার পার্টিসিপেশনটা, তার অপারেশনটা কতটা ফুলফিল হবে সেটা নিয়ে আলোচনা করতে হয়। থ্রেট, এখানে অনেক থ্রেটও আছে যেগুলো অপারেশন একটা এজেন্সি অপারেট করার জন্য তার অপারেশন প্ল্যানের মধ্যে সেই থ্রেট গুলোরে সে কনসিডার করে থাকে। দেন দ্বিতীয়ত যেমন প্রোডাকশন, এর মেইন হচ্ছে যে একটা এজেন্সি তার প্রোডাকশনটা অ্যাকচুয়ালি কেমন করতে হবে, সেটার ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো সেটাই কিভাবে করতে পারে সেটার একটা নির্দিষ্ট গাইডলাইন আছে। যেমন এখানে আছে যে production is quite similar to RIS or required to 7 to 30 days. এটা 7 দিন থেকে 20 দিনের মধ্যে তার প্রোডাকশন ইয়েটা করতে হবে। যেমন এখানে একটা প্রোডাক্ট সম্পর্কে বলি, যেমন ওয়েবসাইট, সাধারণত ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলোতে প্রচুর ওয়েবসাইটের অর্ডার হয়, যেটা করার জন্য কোম্পানির কিছু নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে করতে হয় এবং কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান ডেভেলপ করে থাকে, যেটার মাধ্যমে সে এই প্রোডাক্টটা করে। যেমন এখানে আছে যে মিনিমাম 4 জন প্রফেশনাল সেপারেটলি ওয়ার্কিং অন ফিল্ড অফ মার্কেটিং and development, and whole production is to done by agency টিমের মাধ্যমে এই কাজটা করতে হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আউটসোর্সিং আছে এখানে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আউটসোর্সিং যেমন তাদের নিজেদের স্টাফ দিয়ে তারা কাজ করায়, যদি কোনো এক্সট্রা কাজের জন্য তাদের নিজেদের স্টাফ যথেষ্ট না হয়ে থাকে, তো সেক্ষেত্রে তারা আউটসোর্সিং এর মাধ্যমে তারা এই কাজগুলো করতে হয়। এই ক্ষেত্রে কিছু টাইম লিমিটও আছে, যেমন 14 দিন থেকে 30 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হয়। তারপর এটা তাদের একটা থাকে যে কোন ডিপার্টমেন্ট থেকে কোন ডিপার্টমেন্টে যে এটা ভেরিফাই হয়ে ফাইনাল ডেলিভারির মাধ্যমে যেয়ে থাকে। তো পরবর্তী আমি বলতেছি যে যেমন অনলাইন অ্যাডভার্টাইজিং ক্ষেত্রেও এটা টাইম লিমিটের মধ্যে এরা কাজ করে থাকে। তারা একটা টাইম ফ্রেম তৈরি করে থাকে, যেমন 7 দিনের বা 14 দিনের মধ্যে তারা এই জিনিসটা সেপারেট তারা ডেভেলপ করবে এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে সেটা তারা ডেলিভারি করে থাকবে। এছাড়া যেমন বিহাইন্ড দ্য স্ক্রিন অপারেশন অ্যাক্টিভিটিস, তাদের প্রোডাকশনের পাশাপাশি তাদের অপারেশন অ্যাক্টিভিটিস, তাদের যে ইন্টারনাল যে ইয়েটা আছে অপারেশন করার জন্য, যাদের যে স্ট্রেংথটা আছে, এটা ডেভেলপ করার জন্য তাদের টোটালি প্রোডাকশনটারে আরো স্মুথ এবং আরো মানে ক্লায়েন্টের স্যাটিসফ্যাক্টরি ওয়েতে করতে গেলে তাদের যে ইন্টারনাল স্ট্রাকচারটা, যেমন এমপ্লয়মেন্ট এডুকেশনটা, তারা এমপ্লয়মেন্টের এডুকেশনটা খুব করে করতে পারে। যেমন তারা কিছু ডিগ্রি বা এই জাতীয় আছে যাদের এই লাইনের ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে যাদের ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, এটা মেনটেন করে তারা তাদের সেই স্টাফদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ঠিক করতে পারে যারা প্রোডাকশন কাজ করবে। স্টাফ সিলেকশনের ব্যাপারটা থাকে এর মধ্যে, যে তাদের স্টাফ সিলেকশনটা কেমন হবে, তাদের এই প্রোডাকশন টিমটা কোন ধরনের সিলেকশনের মাধ্যমে প্রোডাকশন টিমটা যদি ডেলিভারি করতে পারে তাহলে তাদের আরো ইমেজটা ডেভেলপ করবে। এছাড়া ডিটেলস অন ক্লিয়ার অ্যানালাইসিস এবং অ্যানালাইসিসে যেগুলো the company is waiting to invest a certain amount of resource in purchasing expensive and right analytical software that would help explaining and selecting even more accurate decision, and at the same time would be easily explained to the agency client. সো তারা অ্যানালিসিস ক্ষেত্রে তারা এমন কিছু তারা টুলস এবং অথবা সফটওয়্যার তারা নিজেরা যে অ্যাসেট আকারে কিনে থাকে, যেগুলো দিয়ে তারা সঠিকভাবে একজন ক্লায়েন্টকে তারা সার্ভ করতে পারে। এমপ্লয়মেন্টের মোটিভেশনটা অনেক বড় একটা ব্যাপার তাদের অপারেশন প্ল্যানের ক্ষেত্রে। এমপ্লয়মেন্ট মোটিভেশন না থাকলে তারা এমপ্লয়ীদের দিয়ে তারা ফাইন্যান্স ডেলিভারি অথবা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের যে ওইটা তারা ফুলফিল করতে পারে না। তো
নেক্সট আর একটা ইয়ে আছে যেমন ফ্রন্ট স্টেজ অপারেশন অ্যাক্টিভিটিস। এখানে এখানে ফ্রন্ট স্টেজ অ্যাক্টিভিটিস এর কিছু ব্যাপার আছে যেগুলো কোম্পানি তারা অপারেশন প্ল্যানের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যেমন ফ্রি স্ট্র্যাটেজি কনসালটেন্সি। এক্ষেত্রে during which customer is provided with the full step-by-step guide to overcome competition in the digital world. In addition, agency analysis websites, social media, and search optimization to define for the strongest and the most vulnerable sides of the potential client marketing. So then the monthly analysis, that a monthly analysis করার strategy তারা নিয়ে থাকে, যে তাদের যে ধরনের ক্লায়েন্ট আসতেছে তাদের সেই ক্লায়েন্টদের সার্ভ করার ক্ষেত্রে তাদের টোটাল জিনিসটা একটা মান্থলি অ্যানালাইসিস একটা ইয়ে করার জন্য তারা একটা প্ল্যান করে থাকে। যারা যে কাজ করবে সেটা একটা টোটাল এভালুয়েশন, টোটাল অ্যানালাইসিস তারা করবে পার মান্থ শেষে। তো ওয়েব পেমেন্ট সিস্টেম, পেমেন্ট সিস্টেমটাও একটা বড় ব্যাপার। এটা এক্ষেত্রে যেমন শুধু কাজ করলে হবে না, পেমেন্ট সিস্টেম, পেমেন্ট নেওয়া, পেমেন্ট রিসিভ করা, এক্ষেত্রেও তাদের একটা স্মুথ ওয়ে তারা ডেভেলপ করে থাকে, যাতে ক্লায়েন্টদেরও কোনো প্রবলেম না হয় পেমেন্ট দিতে, অথবা তাদের যে সমস্ত টুল বা অথবা অন্যান্য পারচেজের ব্যাপার আছে সেগুলো কিনতে বা প্রয়োজন ক্ষেত্রে তারা যাতে এগুলো খুব স্মুথলি করতে পারে, সেই ক্ষেত্রে এটা অপারেশন প্ল্যানের মধ্যে রাখে। তো সার্ভিস ডেলিভারি অনেক বড় একটা ব্যাপার। সেক্ষেত্রে তাদের অপারেশন প্ল্যানের মধ্যে সার্ভিস ডেলিভারি একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, কারণ আমি সার্ভিসটা কিভাবে ডেলিভারি দিব সেটা যদি ক্লায়েন্টের কাছে আমার স্যাটিসফ্যাক্টরি ওয়েতে না হয় তো সেটা কোম্পানির রেপুটেশনও ঠিক মতো বিল্ড করে না। তো এই ক্ষেত্রে যেমন এখানে ডিসক্রাইব করা আছে, দ্য ডেলিভারি অন দ্য সার্ভিস টু দ্য ক্লায়েন্ট অন দ্য front end responded by the account manager who is in the main connection between a company and the client. এখানে মূলত অ্যাকাউন্ট ম্যানেজারকেই তারা ইয়ে করে থাকে, রেসপন্সিবল করে থাকে, যেটা ক্লায়েন্ট এবং কোম্পানির মধ্যে এটা মেনটেন করে সে। The whole process states with an inbound and outbound request for a trial to free prototype that agency offer. So agency যে অফারগুলো থাকে তার একটা ভালো প্রোটোটাইপ তৈরি করে, এই প্রোটোটাইপ বিভিন্ন কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এটা পিউরিটি হয়ে যাওয়ার পর দেন ফাইনালি ডেলিভারি দেওয়া হয়। এই ডেলিভারি সার্ভিসটা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কোম্পানি কয়েকটা স্টেজ তারা প্ল্যান করে থাকে, অপারেশনাল প্ল্যান করে থাকে, যে সেই স্টেজ অপারেশন প্ল্যানের মাধ্যমে স্টেপ বাই স্টেপ হওয়ার পরে সেটা কোয়ালিটি অ্যাসিওর করার পরে সেই ডেভেলপটা সে ফাইনালি ডেলিভারি দিয়ে থাকে। And so the conclusion আমরা এটাই বলতে পারি যে একজন এন্টারপ্রেনার হিসেবে কেউ যদি একটা ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি এন্টারপ্রেনার হতে চায়, তার ক্ষেত্রে অনেক রিসার্চ এবং ডেভেলপমেন্টের ব্যাপার আছে, যেগুলো সে না করলে সঠিকভাবে একটা কোম্পানি এজেন্সি ইয়ে করা কঠিন হয়ে যায়। সো দ্যাট ওয়াজ মাই ওভারঅল। থ্যাংক ইউ। এখানে চমৎকার ছিল আপনার, বিশেষ করে আপনি এখানে যেমন আপনার যেমন দেখালেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে, লোকাল মার্কেটে আমরা এই কোর্সে যা শিখবো ইট ইজ মোর দ্যান এনাফ। মানে লোকাল মার্কেটে কাজ করার জন্য মানে ধরেন আমরা যে রিসোর্সটা তৈরি করছি এখন, বা আমরা যেই মডিউলে আমরা আগাচ্ছি, আর লোকাল মার্কেটে কোনো এজেন্সিতে আপনার প্রবলেম হবে না আপনি যদি অ্যালাইন থাকেন আর কি। আর ইন্টারন্যাশনাল মার্কেটেও যেমন আপনি যেমন কাজগুলো দেখালেন, যেমন কনভার্সন, ট্যাগ ইন, শপিফাই স্টোর, তো কনভার্সন তো আমরা ধরেন পারি আর কি, ঠিক আছে, আমরা করব, আমরা কনভার্সন সবাই আমরা কনভার্সন ট্যাগ সেট করব। ই কমার্সের অনেক ইম্পর্টেন্ট ট্যাগ আছে যেগুলো আমরা সবাই সেট করতে পারবো ইনশাআল্লাহ, কারণ আপনাদের একটা ই কমার্সের ওয়েবসাইট আমরা দিয়ে দিব, ওটা নিয়ে কাজ চলছে। আমরা ই কমার্সের একটা ওয়েবসাইট, আমরা প্রত্যেক স্টুডেন্টকে একটা ওয়েবসাইট, ডামি ওয়েবসাইট যেখানে ই কমার্স ইন্টিগ্রেশন থাকবে, ওটা আমরা দিয়ে দিব। ওটা ই কমার্স দিয়ে আপাতত আমরা দিব, আর একটা দিয়ে পারলে বাকিগুলো শপিফাই টপিফাই এগুলো কোনো বিষয় না আর কি। হ্যাঁ, প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে কাজ, প্রচুর ওয়েবসাইট তারা ইয়ে করে। লক্ষ লোকই তো নাই বাংলাদেশে।
মানে বাস্তবতা কি? ক্লাসই করতে পারি না, শুধু দেখি আর পড়ি কাজগুলো। মানে এখন কি মনে করতেছেন যে এগুলোতে কাজ করা যাবে সামনে? হ্যাঁ, মনে হচ্ছে যে কাজ করতে পারবো, কথাও বলতে পারবো। কথা না বলতে পারলে তো কাজ করা যাবে না তো দেশে। ফাইন। অপারেশনাল প্ল্যানটা একটু মানে হয়েছে, মানে কি বলে এটাকে, আমি খুব গোছানো বলবো না, একটু অগোছালো হয়েছে। আমি এটা নিয়ে আলোচনা করব, আজকে আলোচনা করব, ঠিক আছে? যে একটা এজেন্সি বা একটা, আপনি লোকাল বলেন ইন্টারন্যাশনাল বলেন, এই এজেন্সিগুলো বেসিক্যালি কিভাবে রান করে সেটা নিয়ে আমি আলোচনা করব আর কি, ঠিক আছে? তারপর নেক্সট অন্য কারো কাছে চলে যায়। কে প্রেজেন্টেশন করবেন, করেননি কে সেটা বলেন এখন পর্যন্ত। সবাইকে প্রেজেন্টেশনে আসতে হবে। কে করেননি প্রেজেন্টেশন এখন পর্যন্ত? দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার আজকের প্রেজেন্টেশন হচ্ছে, সবাইকে ওয়েলকাম করছি। আমাদের আজকের প্রেজেন্টেশনের বিষয়বস্তু ছিল হচ্ছে যে আপনার ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিং জব পজিশন এন্ড হচ্ছে অপারেশনাল পজিশন ইন বাংলাদেশ। সরি, অপারেশনাল হচ্ছে আপনার প্ল্যান ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আমি হচ্ছে যে প্রথমে আমাদের ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিং জব পজিশন যে আমাদের যে বাংলাদেশে যে অ্যাভেলেবেল আছে ওগুলো নিয়ে হচ্ছে যে প্রথমে একটু বলতে চাচ্ছি। আমাদের আসলে বাংলাদেশে বর্তমানে হচ্ছে যে অনেক ধরনের হচ্ছে ডিজিটাল মার্কেটিং জব হচ্ছে অ্যাভেলেবেল আছে, যেগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন যে মার্কেটিং এজেন্সি গুলো আছে তারা হচ্ছে যে বর্তমানে অনেক ধরনের জব হচ্ছে যে অফার করে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রথম যে ইয়েটা বেশি দেখা যায় সেটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজার হচ্ছে আপনার ওরা হচ্ছে অফার করে থাকে জবের জন্য। যে কারণ হচ্ছে যে কোনো হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে যে কন্টেন্ট রাইটিং এবং হচ্ছে যে স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করাটা হচ্ছে যে একটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। যার কারণে হচ্ছে যে এই জবটা হচ্ছে এবং এই কাজগুলো হচ্ছে যে খুব ক্রিয়েটিভ হইতে হয় এবং এখানে হচ্ছে যে কন্টেন্ট রাইট করার জন্য হচ্ছে যে আপনার এসইও ফ্রেন্ডলি হইতে হয় এবং হচ্ছে ইউনিক কন্টেন্ট করতে হয়। তো যার কারণে হচ্ছে যে এই জবটা হচ্ছে বাংলাদেশে অনেক ডিমান্ডেবল হচ্ছে ডিজিটাল মার্কেটিং জব বলা যায়। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর। যে কোনো ক্ষেত্রে হচ্ছে যে মার্কেটিং ম্যানেজার বলেন বা ডিরেক্টর অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে এটার বিকল্প বলে আসলে তেমন কিছু নেই। যার কারণ হচ্ছে যে এই ধরনের এই পজিশনের জবও আসলে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলো হচ্ছে যে অফার করে থাকে। তারপরে ডাটা অ্যানালিটিক্স এন্ড হচ্ছে এআই স্পেশালিস্ট। আসলে বর্তমান ডিজিটাল মার্কেটিং করতে গেলে হচ্ছে যে আপনাকে ডাটা নিয়ে কাজ করতে হবে, আর সেক্ষেত্রে হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস করতে হবে এবং হচ্ছে যে সেগুলো হচ্ছে যে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে পদক্ষেপগুলো নেওয়া লাগে। এবং হচ্ছে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট বলতে হচ্ছে যে অনেক ধরনের হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ কাজ করে। যেমন হচ্ছে যে আমাদের যে আমরা যে ফেসবুক বিজনেস ম্যানেজার বলি বা অ্যাড ম্যানেজার বলি, এগুলো কিন্তু এক ধরনের হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এগুলোর উপর হচ্ছে যে আসলে বিশেষত্ব যাদের আছে তাদেরকে হচ্ছে যে তাদের জন্য হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং জব হচ্ছে বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল থাকে। এসইও এবং হচ্ছে এসইএম স্পেশালিস্ট। এসইও হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এসইএম হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং। একটা হচ্ছে যে দুইটাই হচ্ছে মূলত গুগল বা হচ্ছে ওয়েবসাইটের জন্য আসলে করা হয়, ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আনার জন্য। তো এই কাজগুলো যারা স্পেশালিস্ট ওদের জন্য হচ্ছে যে অ্যাভেলেবেল জব বাংলাদেশে আছে। তারপর ইমেল মার্কেটিং স্পেশালিস্ট। ইমেল মার্কেটিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম বর্তমানে, কারণ বর্তমানে সবাই হচ্ছে যে কম বেশি ইমেল ইউজ করে। তো এটা আসলে প্রতিনিয়ত বাংলাদেশের জন্য জনপ্রিয় হচ্ছে এবং হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু এটা খুবই জনপ্রিয়। তো আমাদের ডিজিটাল মার্কেটিং অনেক এজেন্সি আছে যারা বাইরে কাজ করে, ফ্রিল্যান্সিং করার মাধ্যমে হচ্ছে তারা কাজ করে। তো ওরা হচ্ছে যে এই ধরনের
জব হচ্ছে যে অফার করে থাকে। তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ডেভেলপার অ্যান্ড এডিটর। ভার্চুয়াল রিয়েলিটি কারণ হচ্ছে যে অনেক কিছু হচ্ছে যে আপনার ভার্চুয়ালি হচ্ছে যে বর্তমানে হচ্ছে যে শো করা হয় বা হচ্ছে যে আপনার প্রেজেন্ট করা লাগে। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটাররা হচ্ছে যে এই কাজটা হচ্ছে যে আসলে অ্যাভেলেবেল। আবার ইউএক্স ডিজাইন হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর। কারণ হচ্ছে যে আপনার যে কোনো ওয়েবসাইট যখন ডিজাইন করতে হয় তখন ইউএক্স ডিজাইনারের হচ্ছে যে খুব বেশি হচ্ছে যে ভূমিকা থাকতে হয়, নাহলে হচ্ছে ওয়েবসাইটগুলো আসলে ভিজিটর ফ্রেন্ডলি হয় না। যার কারণ হচ্ছে যে এদের খুব ডিমান্ড আছে আর কি। তারপর সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট। সোশ্যাল মিডিয়া হচ্ছে যে একটা খুব জনপ্রিয় হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। বাংলাদেশের ক্ষেত্রে অবশ্য তা বলার আসলে কোনো অবকাশ নাই যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে ডিজিটাল মার্কেটারগুলো এই ধরনের জব অফার করে থাকে। তারপরে সার্ভিস প্রেজেন্টার অফ ইন সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে এক ধরনের হচ্ছে যে নতুন বলা যায়, যে হচ্ছে যে বর্তমানে হচ্ছে যে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখবেন হচ্ছে যে অনেকে হচ্ছে যে লাইভে এসে বা হচ্ছে যে সরাসরি লাইভ প্রোগ্রাম করার মাধ্যমে হচ্ছে যে ওরা কাস্টমারের সাথে ইনক্লুডেড হয় এবং কাস্টমারের বিভিন্ন আপনার প্রশ্নের উত্তর দেয় বা ওখানে একটা সমালোচনামূলক গঠনমূলক হচ্ছে যে আপনার আলোচনা করে। তো এই ধরনের এটা করার জন্য হচ্ছে যে লাইভে হচ্ছে যারা ভালো প্রেজেন্ট করতে পারে ওই ধরনের জবও কিন্তু বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল আছে। আপনার হচ্ছে বট ডেভেলপার। আমরা জানি যে হচ্ছে যে একটা ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে যে কোনো একটা বট হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো যারা হচ্ছে ভালো বট ডেভেলপ করতে পারে ওদেরকে হচ্ছে যে ওদের জন্য হচ্ছে যে বাংলাদেশে অনেক ডিজিটাল মার্কেটিং জব আছে। আমরা হচ্ছে যে আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আবার সেটা হচ্ছে যে জব ডেসক্রিপশন অফ ডিফারেন্ট জব পজিশন ইন বাংলাদেশ। যে কোনো হচ্ছে যে একটা জব যখন হচ্ছে যে কোনো মার্কেটিং এজেন্সি পোস্ট করে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে ওরা অনেক কিছু ওখানে হচ্ছে যে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করে জব সম্পর্কে। তো তারা কিভাবে হচ্ছে যে জব ডেসক্রিপশনটা হচ্ছে যে পোস্ট করে, তো সেই বিষয়ে হচ্ছে যে একটু আলোচনা করব। এখানে হচ্ছে আপনার প্রথম হচ্ছে যে জবের মধ্যে হচ্ছে জব টাইটেলটা হচ্ছে যে খুব সুন্দর করে কি ধরনের হচ্ছে যে জবের জন্য হচ্ছে যে আপনি ইয়ে করবেন সেটা হচ্ছে যে ওরা উল্লেখ করে। তারপরে জব কনটেক্সট গুলো হচ্ছে যে আপনার ওরা প্রোভাইড করে থাকে যে জবের কি কি কাজ হচ্ছে হইতে পারে এটা হচ্ছে যে আপনার ইয়ে করে দেয়। তারপর জব রেসপন্সিবিলিটি, আপনাকে হচ্ছে যে জবের কি কি কাজ করতে, আপনার জব হইলে আপনাকে জবের জন্য হচ্ছে যে কি কি কাজ করতে হবে সেটা হচ্ছে যে ওরা হচ্ছে এখানে হচ্ছে যে আপনার উল্লেখ করে। তারপর এডুকেশন রিকোয়ারমেন্টটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। এডুকেশন রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে যে ওরা মেনশন করে দেয় যে কতটুকু হচ্ছে যে কোন ব্যাকগ্রাউন্ডের হইতে হবে বা হচ্ছে কি ধরনের যোগ্যতা থাকা লাগবে সেটা। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, একটা জবের ক্ষেত্রে আসলে অবশ্যই স্কিল পার্সন গুলোর খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে সবাই আসলে চাই স্কিল পার্সন গুলোকে হায়ার করতে। তো সেক্ষেত্রে হচ্ছে যে কত বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগবে বা ন্যূনতম কত বছরের এক্সপিরিয়েন্স থাকলে হলে হচ্ছে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন, ওইটা হচ্ছে যে জব ডেসক্রিপশন আসলে উল্লেখ করে দেয়। তারপর স্পেশাল স্কিল, আপনার কোন বিষয়ের উপর আসলে খুব স্পেশাল হইতে হবে, যেমন কারণ ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে। তো সবাই আসলে সব সেক্টরে স্কিল না। তো যে ওনার যখন হচ্ছে যে কোনো এজেন্সি জব পোস্ট করে তখন হচ্ছে যে আপনার কোন ধরনের স্কিল পার্সন হচ্ছে ওনার দরকার সেটা হচ্ছে যে উনি আসলে উল্লেখ করে দেয়। তারপর এডিশনাল রিকোয়ারমেন্ট, অনেক আসলে এডিশনাল রিকোয়ারমেন্ট আসলে থাকে জবের মধ্যে, যেমন হচ্ছে আপনার এজ থাকতে পারে, কত থেকে কত বছর বয়স হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার, আপনার পার্সোনাল ক্যারেক্টারটা কিরকম এটা হচ্ছে অনেক সময় হচ্ছে জব রিকোয়ারমেন্ট উল্লেখ থাকে। তারপর হচ্ছে যে ফিজিক্যাল অ্যাবিলিটি, তারপরে সার্টিফিকেশন, এই জিনিসগুলো আসলে শো করতে বলে আপনার ইয়ের মাধ্যমে। যেমন হচ্ছে জব লোকেশন, আপনাকে কোথায় জব করতে হবে সেটা আসলে উল্লেখ করে দেয়, যে আপনাকে হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে জব করতে হবে নাকি হচ্ছে আপনার বাসায় বসে কাজ করতে পারবেন বা যে কোনো এরিয়াতে আছে আপনি কাজ করতে পারবেন, সেটা আসলে জব ডেসক্রিপশনে উল্লেখ করে দেয় ওরা। আবার স্যালারি বিষয়টা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ সবাই জব করে আসলে মূলত স্যালারির জন্য। তো যার কারণে হচ্ছে যে এটা হচ্ছে যে অনেক জব পোস্ট দাতা হচ্ছে যে আপনাকে এটা হচ্ছে উল্লেখ করে দেয়, আবার অনেকে হচ্ছে যে আলোচনার মাধ্যমে এটা সিদ্ধান্ত নিবে এই ধরনের একটা বিষয়টা আসলে
উল্লেখ করে। তারপরে কম্পোজিশন এন্ড আদার বেনিফিটস, আপনাকে হচ্ছে যে কোম্পানি তরফ থেকে হচ্ছে কি কি হচ্ছে যে আপনাকে বেনিফিট দিবে স্যালারির পাশাপাশি, এবং হচ্ছে কতদিন হচ্ছে আপনার ছুটি বা সামথিং এই ধরনের জিনিসগুলো হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে ওরা উল্লেখ করে দেয় সাধারণত। এরপর আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে যে জব ডেসক্রিপশন অফ ডিফারেন্ট প্রজেক্ট এট আপওয়ার্ক এন্ড হচ্ছে আপনার ফাইবার অথবা পিপল পার আওয়ার। আমি আসলে এখানে সরি টু সে বলতে চাই হচ্ছে যে আমার স্যারকে যে আমি হচ্ছে শুধু আপওয়ার্ক নিয়ে হচ্ছে আমি কাজটা করছি, আর ফাইবার নিয়ে হচ্ছে কয়েকটা গিগ দেখছি জাস্ট, আর পিপল পার নিয়ে আমি আসলে কিছু করি নাই, দেখিনি। তো আই এম সো সরি। আমি হচ্ছে যে এখানে জাস্ট ওরা আপওয়ার্কে কি ধরনের হচ্ছে যে জবগুলো আসলে পোস্ট করে, কিভাবে পোস্ট করে, এটা আসলে ইয়ে করা হয়, একটু আমরা ইন্ট্রোডিউস হতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে যে অ্যাবাউট আস। আপওয়ার্কে যে কোনো জবের ক্ষেত্রে হচ্ছে যে ওরা হচ্ছে যে ওদের কোম্পানি সম্পর্কে আগে হচ্ছে যে একটা বিস্তারিত ধারণা দেয়। তারপর হচ্ছে জব রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে যে আপনাকে হচ্ছে যে কি কাজ করতে হবে এটা হচ্ছে যে ওরা ডেসক্রাইব করে দেয়। এডুকেশন এন্ড এক্সপেরিয়েন্স, এটা ওখানে আলোচনা করছি। তারপরে নলেজ, স্কিল এন্ড অ্যাবিলিটি, কি ধরনের নলেজ থাকতে হবে বা কোন ক্ষেত্রে স্কিল হতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে কোন বিষয়ের উপর, সেগুলো আসলে ওরা উল্লেখ করে দেয়। তারপরে কোর কম্পিটেন্স, এটা আসলে হচ্ছে যে আপনার একদম হচ্ছে যে কোন জায়গা হচ্ছে আপনি সবচেয়ে বেশি দক্ষ হইতে হবে বা কোন জায়গা হচ্ছে যে আপনার মূল ফোকাসটা থাকতে হবে, এই ধরনের একটা কি ওয়ার্ড হচ্ছে ওরা আসলে ইউজ করে যে জবের এতে ডেসক্রিপশনে। তারপর কোম্পানি ওয়েবসাইটটা ওরা মেনশন করে দেয়, আপনাকে যদি বিস্তারিত কিছু জানতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওদের কোম্পানির ওয়েবসাইটে গিয়ে হচ্ছে বিস্তারিত এগুলো দেখে আসতে পারবেন। আবার হচ্ছে বেনিফিট ক্যান্ডিডেটসকে হচ্ছে যে বা যারা অ্যাপ্লিকেশন করে তাদের কি কি বেনিফিট হতে পারে এই জবের থেকে, সেটা আসলে ওরা উল্লেখ করে দেয় সেখানে। তারপর হচ্ছে জব লোকেশন, ওরা আসলে জব লোকেশনটা কোন দেশের জন্য বা কোন নির্দিষ্ট এরিয়ার জন্য হচ্ছে যে জবটা ইয়ে করতে হবে, ওরা সেই জিনিসটা আসলে ওরা সাধারণত মেনশন করে দেয় আপওয়ার্কের যে কোনো জবের ডেসক্রিপশনের মধ্যে। এরপর আমরা হচ্ছে আমাদের পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে অপারেশনাল প্ল্যান ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সিস। একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি সাধারণত অনেক সুন্দর মানে অনেক গোছালো ভাবে আসলে কাজ করতে হয়, নাহলে হচ্ছে যে ওদের কাজগুলো আসলে আশানুরূপ ফলাফল পায় না। তো সেক্ষেত্রে হচ্ছে যে সবাই ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো একটা নির্দিষ্ট কিছু প্ল্যান মাফিক কাজ করে। তো সেখানে সবাই আসলে প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির আসলে নিজস্ব পার্সোনাল কিছু হচ্ছে যে প্ল্যান অনুসারে ওরা কাজ করে, কিন্তু কিছু সবকিছুর মধ্যে হচ্ছে যে কিছু হচ্ছে যে নির্দিষ্ট নিয়ম আছে বা প্ল্যান আছে যে এটার পরে এটা করতে হয়। তো আমি আসলে সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। প্রথমে ওরা হচ্ছে যে একটা কোম্পানি যদি ওদেরকে ডিজিটাল মার্কেটিং এর কাজ ওদেরকে অফার করে বা করতে বলে, ওরা হচ্ছে যে ওই ক্লায়েন্টের আসলে ক্লায়েন্টের কোম্পানি সম্পর্কে ইন্ট্রোডিউস ওরা হচ্ছে যে তৈরি করে একটা, এবং কোম্পানির প্রজেক্ট অবজেক্টিভ যে আমাদের কোম্পানি হচ্ছে যে কি কি কাজ হইতে পারে, এটা হচ্ছে প্রাথমিক একটা হচ্ছে যে আপনার ওরা একটা বেসিক হচ্ছে যে একটা ইন্ট্রোডিউস হচ্ছে যে ওরা আসলে তৈরি করে ফেলে। দেন হচ্ছে যে সিচুয়েশন অ্যানালাইসিস, যে হচ্ছে যে আপনার তারপরে ইন্ট্রোডিউসিং কাজটা সম্পন্ন করার পর হচ্ছে সিচুয়েশন অ্যানালাইসিস করে, যে হচ্ছে যে ওদের কাস্টমার কারা হইতে পারে এবং হচ্ছে যে মার্কেটটা কি হইতে পারে, তারপরে ওদের কম্পিটিটর কে আছে, এবং হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে যে সোট অ্যানালাইসিস, স্ট্রং উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। একটা কোম্পানির হচ্ছে যে কোনো কিছু হচ্ছে প্ল্যান করার আগে এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে স্ট্র্যাটেজি প্ল্যান করার জন্য আসলে এই জিনিসগুলো করার পর ওরা যে জিনিসটা করে সেটা হচ্ছে যে অবজেক্টিভ সেটিংস ওরা তৈরি করে থাকে। তো সেখানে হচ্ছে আসলে ওরা অবজেক্টিভ সেটিং করার সময় ওরা বিভিন্ন কিছু আসলে মাথায় রেখে কাজ করে। এই পর্যায়ে আসলে মূলত তারা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর বেসিক হচ্ছে যে একটা আপনার ইয়েতে চলে যায়, মার্কেটিং স্ট্র্যাটেজি ইয়ের মধ্যে চলে যায়, যে মার্কেটিং কার্যক্রমের মধ্যে। সেটা হচ্ছে যে ওদের টপ ব্র্যান্ড গোল আপনার হচ্ছে যে ফিউচার হচ্ছে যে একদম ব্র্যান্ডের হচ্ছে বা কোম্পানির হচ্ছে যে টপ গোলটা কি সেটা ওরা নির্ধারণ করে। দেন হচ্ছে মিড টার্ম ভিশন, যে হচ্ছে যে আপনার
সাময়িক বা মধ্য সাময়িকের মধ্যে হচ্ছে যে কোম্পানিটা কতটুকু যেতে চায় ওইটা সম্পর্কে একটা প্ল্যান তৈরি করে। দেন স্মার্ট অবজেক্টিভ, এখানে হচ্ছে স্মার্ট অবজেক্টিভ আমরা বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে স্পেসিফাই, মেজারেবল, অ্যাচিভেবল এবং হচ্ছে যে রিয়েলিস্টিক এবং টাইমলি। এই জিনিসগুলো আসলে মেনটেন করাটা আসলে একটা ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আসলে কাজগুলো যদি সঠিকভাবে বা টাইমলি যদি আসলে করা না যায় এবং কোন টাইমের মধ্যে কোন অবজেক্টিভটা আসলে ফোকাস করতে হবে বা কোন কাজগুলো সম্পূর্ণ করতে হবে সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির প্ল্যান তৈরি করার সময়। দেন আরো আছে ফোর্থ স্টেপে আসে হচ্ছে যে স্ট্র্যাটেজি। এই ক্ষেত্রে আসি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো হচ্ছে যে তাদের মূল কাজটা অ্যাপ্লাই বলেন আপনি ওইটা শুরু করে আর কি। তো এখানে হচ্ছে যে আপনার ওরা প্রথমে স্ট্র্যাটেজির মধ্যে যে জিনিসটা করা হচ্ছে যে টার্গেটিং এন্ড সেগমেন্টেশন হচ্ছে যে ওরা নির্ধারণ করে, পজিশনিং নির্ধারণ করে, তারপর হচ্ছে যে পজিশন এন্ড মার্কেটিং মিক্সটা হচ্ছে ওরা নির্ধারণ করে থাকে। ব্র্যান্ড স্ট্র্যাটেজি ওরা একটা নির্দিষ্ট হচ্ছে যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি আসলে ওরা দাঁড় করাই। দেন হচ্ছে যে আপনার অনলাইন রিপ্রেজেন্টেশন, যে আপনার অনলাইনের মধ্যে হচ্ছে যে আপনার কোম্পানিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, হচ্ছে যে অর্থাৎ হচ্ছে যে আপনার অনলাইন রিপ্রেজেন্ট বলতে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে হচ্ছে যে আপনার প্রোডাক্টগুলো কিভাবে সাজাই রাখবে, বা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে ফেসবুক, টুইটার বলেন, বা হচ্ছে যে আপনার কি বলেন ইনস্টাগ্রাম বলেন, ওখানে হচ্ছে কিভাবে হচ্ছে যে আপনার প্রোডাক্টগুলো হচ্ছে যে ওরা রিপ্রেজেন্ট করবে বা প্রোডাক্টগুলো কিভাবে হচ্ছে যে আপনার ক্লায়েন্টকে তুলে ধরবে, হচ্ছে যে এই স্ট্র্যাটেজি ওরা আসলে মেক করে বা ওই ধরনের হচ্ছে যে পোস্ট ওরা করে থাকে। দেন হচ্ছে যে কন্টেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি, ওরা হচ্ছে যে এই ধরনের হচ্ছে যে টার্গেটকৃত ক্লায়েন্টকে হচ্ছে যে ওরা বিভিন্ন ওদের প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন কন্টেন্ট এবং হচ্ছে যে লেখার মাধ্যমে হচ্ছে যে ওদের এঙ্গেজ হওয়ার চেষ্টা করে। তারপরে ডাটা স্ট্র্যাটেজি, এক্ষেত্রে হচ্ছে যে উপরের কাজগুলো করার পর হচ্ছে যে ওদের কিছু ডাটা কালেকশন হয় এবং ওরা সেই ডাটাকে হচ্ছে যে রিঅ্যানালাইজ করে হচ্ছে যে নতুন একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে এখানে এক্ষেত্রে এই পর্যায়ে আসলে সে করে থাকে আর কি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে দেন ওরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বলেন বা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ বলেন, ওই ধরনের মার্কেটিং গুলো হচ্ছে যে ওরা ওদের কাজগুলো হচ্ছে যে করে থাকে বা ওদের বিজ্ঞাপনগুলো চালায় আর কি। দেন ডিজিটাল মার্কেটিং গভর্নেন্স স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে যে ডিজিটাল চ্যানেল অ্যাকুইজিশন কমিউনিকেশন স্ট্র্যাটেজি, এটা আসলে হচ্ছে যে অনেকগুলো মাধ্যমে আসলে সে এই কাজটা করে থাকে। যে হচ্ছে যে আপনার সরি যে ট্রাফিক গুলো আসলে কিভাবে আসতেছে বা হচ্ছে যে ট্রাফিক গুলা কখন আসতেছে, কোথায় থেকে আসতেছে, বা হচ্ছে কিভাবে আসতেছে, অর্গানিক ভাবে আসতেছে নাকি পেড ক্যাম্পেইনের মাধ্যমে আসতেছে, এই জিনিসগুলা ওরা যাচাই বাছাই করে এক্ষেত্রে স্ট্র্যাটেজিতে আসে। দেন হচ্ছে যে আরো দুইটা হচ্ছে যে ওরা আমার মতে হচ্ছে যে ওরা ইয়ে করে, সেটা হচ্ছে যে ট্রিক্স। ওরা হচ্ছে যে এই পর্যায়ে আসে হচ্ছে যে কিছু ট্রিক্স আসলে ওরা ওদের প্ল্যানের মধ্যে হচ্ছে যে ইনক্লুড করে। যেমন হচ্ছে আপনার ওরা হচ্ছে যে অপটিমাইজেশন ডিজিটাল চ্যানেলগুলো আপনার হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে গুগল অ্যাডওয়ার্ডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স, তারপর হচ্ছে অথবা ইমেল মার্কেটিং বলেন, এই জিনিসগুলো আসলে ওরা এই পর্যায়ে আসলে ওদের চ্যানেলগুলোর মধ্যে হচ্ছে যে বিভিন্ন ওদের বিজ্ঞাপনগুলো বা কোম্পানিকে, যে কোম্পানিকে নিয়ে কাজ করছে ওই কোম্পানি হচ্ছে যে ইনক্লুডেড বা ইন্ট্রোডিউস করার আসলে ট্রাই করে এবং হচ্ছে এগুলো আসলে পরবর্তীতে ওরা বিভিন্ন ভাবে অপটিমাইজ করে আর কি। দেন হচ্ছে যে অ্যাকশন এন্ড কন্ট্রোল, লাস্ট পর্যায়ে আসি হচ্ছে যে তারা হচ্ছে যে আপনার অ্যাকশনটা নেয়। সেক্ষেত্রে হচ্ছে যে এখানে আমি দুইটা ভাগ করেছি, এটা হচ্ছে যে গভর্নেন্স আর একটা হচ্ছে যে আপনার ইউজিং দ্য পাওয়ার অফ অ্যানালিটিক্স এন্ড টেস্ট, লার্ন এন্ড রিফাইন। সেই ক্ষেত্রে হচ্ছে গভর্নেন্সটা একটু বলি, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হচ্ছে যে আপনার বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে যে আপনার যাদের অনেক রিসোর্স থাকে, অনেক পাওয়ার থাকে, তো
এই ক্ষেত্রে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলো ট্রাই করা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানগুলোর রিসোর্স গুলা দেখার জন্য বা ওদের ইয়া করার জন্য, এবং হচ্ছে যে ওরা কি ধরনের স্কিল ইউজ করে, ওরা কি ধরনের হচ্ছে যে স্ট্রাকচার ব্যবহার করছে বা সিস্টেমে কি কি ইনক্লুড করার চেষ্টা করছে, এই জিনিসগুলো আসলে এই পর্যায়ে এসে ওরা একটা প্ল্যানের মাধ্যমে নিয়ে আসে এবং ওর জন্য টেক ওভার করার চেষ্টা করে। তারপরে ইউজিং দ্য পাওয়ার অফ অ্যানালিটিক্স টু টেস্ট, লার্ন অ্যান্ড রিফাইন। সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো কিছু হচ্ছে যে ডাটা অ্যানালিটিক্স বলেন বা টেস্ট বলেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো এই পর্যায়ে আসে ওরা যে পূর্বের কাজগুলো করছে এই যে ওই ডাটাগুলোকে নিয়ে হচ্ছে যে আপনার এখানে অ্যানালিটিক্স করে এবং টেস্ট করে এবং পরবর্তীতে আবার লার্ন করে এবং হচ্ছে যে আবার হচ্ছে যে নতুন ভাবে হচ্ছে যে প্ল্যান তৈরি করে ওগুলো আবার হচ্ছে যে ওদের মার্কেটে হচ্ছে যেগুলো কাজে লাগায়। তো এই ছিল হচ্ছে যে আমার আজকের প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সবাইকে। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। আপনার প্রথমেই ধন্যবাদ দিতে চাই যে আপনার প্রেজেন্টেশনের ডকুমেন্টটা খুব সুন্দর ছিল, কন্টেন্টটা খুব গোছানো ছিল না। আমি গোছানো একটা কন্টেন্ট আপনাদের সাথে এখন শেয়ার করব এবং মানে আমি আপনাদেরকে আসলে যেটা চাচ্ছিলাম সেটা আমি আসলে দেখাবো এখন, তারপরে আবার আপনাদের কাছ থেকে শুনবো। তার মানে মূল জিনিসটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনার বেসিক্যালি আপনার হচ্ছে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা এটুকু বুঝতে পেরেছি যে লোকাল মার্কেটে আসলে জব ডেসক্রিপশন গুলো কি হয়, মানে যে স্ট্র্যাটেজি মেক করা, প্ল্যান করা, তারপর হচ্ছে যে অ্যাড ম্যানেজ করা, তারপর হচ্ছে যে লেখালেখি করা, এগুলো হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর ইয়ে। তো আমার যেটা বিশ্বাস যে আমাদের এই বদলে ফেলো নিজেকে প্রোগ্রামের শেষ করার পরে একটা মানুষ বা একটা মানে যারা আমরা আছি অ্যাটলিস্ট একটা প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিজিটাল মার্কেটিং এই পজিশনে আমরা কাজ করার মতো ক্যাপাসিটি অর্জন করব, এটা হচ্ছে যে আমার দৃঢ় বিশ্বাস। এবার আমি একটু আমার একটা প্রেজেন্টেশন দেখাই। এটা বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড এবং আমরা দুইজন মিলে আমরা একটা প্ল্যান করেছিলাম। আমাদের একটা আগে একটা ব্র্যান্ড ছিল জেরি নামে। বেসিক্যালি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। জি স্যার। এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে অপারেশনাল ম্যানুয়াল। যে কোনো অর্গানাইজেশনেরই একটা অপারেশনাল ম্যানুয়াল থাকে এবং এটা আপনি যখন আমি আপনাদেরকে একটা জিনিস সবসময় বলেছি যে আপনি বিষয়টা হচ্ছে এরকম যে আপনি নিজেকে একটা অর্গানাইজেশন হিসেবে ভাববেন এবং আমাদের বদলে ফেলো নিজেকে প্রোগ্রামের শেষ হওয়ার পরে আপনার কি সার্ভিস হবে ইন্টারন্যাশনাল মার্কেটে এবং লোকাল মার্কেটে সেটা আপনি ডিজাইন করতে পারবেন। আপনার কি প্রাইস হবে সেটা আপনি ডিজাইন করতে পারবেন। আপনি যদি এজেন্সি চিন্তা করেন বা এজেন্সিতে কাজ করেন কিংবা এজেন্সি তৈরি করেন সেটার একটা ভালো ধারণা হবে। তো এটা একটা অপারেশনাল প্ল্যান। আমি আপনাদের গ্রুপে অলরেডি একটা সেকেন্ড আমি এটা একটু আপলোড করে দিচ্ছি যাতে আপনারা ডাউনলোড করে সাথে সাথে দেখতে পারেন। আমি দুটো ফাইল এখানে আপলোড করছি, দেখেন অলরেডি একটা ডক ফাইল আমি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের T3 কমিউনিকেশনস লিমিটেডের একটা আপওয়ার্ক এজেন্সি আছে এবং আমরা আসলে যেহেতু আমারও আসলে সময় হয় না, সো আমরা এখানে আমরা যারা আছি আমি একটা আয়ের ব্যবস্থাও করতে চাই আপনাদের জন্য। মানে আমি অনেকভাবে আপনাদেরকে সেই জায়গাতে নিতে চাই, কিন্তু আমরা এই এজেন্সিটা নিয়ে কাজ শুরু করতে চাই। ঠিক আছে, মানে আপনারা কেউ সেখানে বিজনেস ডেভেলপমেন্টের ভূমিকা পালন করবেন। নাজমুল ভাই, আমি একটু কথা বলতে চাইছিলাম, যেটা হচ্ছে যে আমি ইদানিং দেখতেছি যে আপওয়ার্ক আবার আপনার প্রোফাইল অ্যাকসেপ্ট করতেছে, সো আমরা কি অ্যাকাউন্ট খুলে ফেলবো নাকি? হ্যাঁ, মানে যদি অ্যাকসেপ্ট করে থাকে খুলে ফেলতে পারেন। এখন আমি একটা জিনিস দেখতেছি যে আপনার অ্যাকসেপ্ট করতেছে আপনার ইয়েতে যারা আপনার ওয়েব ডেভেলপার তাদের প্রোফাইলই দেখা যাচ্ছে যে অ্যাকসেপ্ট হইতেছে আর কি। এখন অন্যান্য ক্যাটাগরি গুলোতে অ্যাকসেপ্ট হচ্ছে কিনা সেটা জানি না। আচ্ছা, জেনারেল ক্যাটাগরিতে মনে হয় করতেছে না। আচ্ছা, অ্যাকসেপ্ট না করলেও আপাতত আপনাদের প্রবলেম নাই। আমি যেটা করব আমার এজেন্সিতে আস্তে আস্তে আপনাদেরকে অ্যাবজর্ব করে নিব। আমি একটা অনেক বড় এজেন্সি করতে চাই
এবং এটা আপনাদের কাছে বললাম, আমার অলরেডি আপওয়ার্কে আমার প্রায় 40-50 হাজার ডলারের মতো আর্ন করা আছে, মানে অনেক আগে, মানে ধরেন যে 2015-র পরে আর আসলে কাজ করা হয়নি। সো এখানে আমি একজন আপনাদের মধ্য থেকে একজনকে বিজনেস ডেভেলপমেন্ট, একজন বা দুইজন বিজনেস ম্যানেজমেন্টের কাজ করবেন, তারা ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, ফাইনাল কমিউনিকেশন আমি করব, এবং আপনারা কাজ করবেন। মানে আমি ওইদিকে আগানোর চেষ্টা করছি আর কি, ঠিক আছে? এবং আমরা সেখানে এটা খুব ভালো হবে। হ্যাঁ ভালো হবে, মানে এটা খুবই চমৎকার হবে আর কি, ঠিক আছে? কারণ আমাদের এজেন্সিতে একটা জিনিস মনে রাখবেন, অর্গানাইজেশন। এবং ভাই আমরা এখানে যারা এই গ্রুপে যারা আছি, আমরা তো আপনার আগামী 6 মাস একসাথেই থাকবো, তো আমরা সবাই মিলেও কিছু একটা ডেভেলপ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলার চেষ্টা করছি। এবং সেখানে আমাদের মানে সবাই মিলে ডেভেলপ করতে পারি, এবং এটা আসলে একটা অ্যাওয়ার্ড উইনিং জিনিস হতে পারে, কিন্তু হতে পারে না? জি হ্যাঁ হ্যাঁ। কারণ আমাদের যে রিসোর্স আমরা তৈরি করতেছি, আমাদের কোথায় ঘাটতি আছে? ধরেন যেটা আমি পারবো না, ফর এক্সাম্পল ধরে নেন আমি সবকিছুই পারি না, কিন্তু আমি যদি কোথাও ঠেকে যাই, আমি যদি আপনাদের 28 জনকে এই অ্যানালাইসিস করতে দেই যে এইটা অ্যানালাইসিস করে বের করেন, তাহলে আপনারা পারবেন না? হ্যাঁ অবশ্যই পারবেন। তো আপনি শিখিয়ে দিলে অবশ্যই পারবো। হ্যাঁ, তো সেই জন্য আমি আমার ওই এজেন্সিটাকে আমি আবার জীবিত করব, মানে আর 1 সপ্তাহ পরে এটা নিয়ে আমরা আমাদের অপারেশন, মানে আগে আপনারা বোঝার চেষ্টা করেন যে একটা এজেন্সির অপারেশনাল প্ল্যান কেমন হয়, এটা আমি একটু দেখাই আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আরেকটা প্রশ্ন করি, আপনারা কি এই বদলে ফেলা নিজেকে প্রোগ্রাম, মানে আর ইউ হ্যাপি যে আমরা যেভাবে শিখছি, মানে আপনারা কেমন এনজয় করছেন একটু জানতে চাচ্ছি সবার কাছ থেকে। বুঝি না, আপনার লায়াবিলিটি বেড়ে যাবে আস্তে আস্তে। ও লায়াবিলিটি না, আমার লায়াবিলিটি বাড়লে তো আমার সমস্যা নাই। আমার দেখেন, আজকে সত্যি কথা বলতে আমার প্রচুর, মানে এদেশে একটা বড় মানে ডিজিটাল মার্কেটিং এর এই যে কর্পোরেট সেক্টরে আমার প্রচুর স্টুডেন্ট আছে, প্রচুর, মানে 1-2 জন না, অসংখ্য। তো আমি লায়াবিলিটি নিয়ে আমি চিন্তিত না কোনোভাবেই। আমি সবাইকে নিয়ে একটা জায়গায় যেতে যাচ্ছি, এতদিন যেটা করতে পারিনি, একটা লোকাল এজেন্সি আমি দাঁড় করাচ্ছি, আর আপওয়ার্কে আমার যেটা আছে সেটাকে নিয়ে আমি একটা ইন্টারন্যাশনাল জায়গাতে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এটাই হচ্ছে যে আমার অবজেক্টিভ। ইনশাআল্লাহ ভাই। নাজমুল ভাই, এখানে একটা বলবো, সেটা হচ্ছে যে আমার মনে হয় হচ্ছে যে আমরা তো এখানে 29টা ফোল্ডার দেখছি ইয়াতে, ড্রাইভে, তো হয়তো 29 জন স্টুডেন্ট। তো আমি বলবো হচ্ছে যদি এটা আমার ব্যক্তিগত সেটা হচ্ছে যে যদি এখানে হচ্ছে যে আপনি একটা গ্রুপ করে দেন, মানে কয়েকজনকে মিলে দেন, 7টা আপনি গ্রুপ করতে পারেন বা এরকম, তাহলে হচ্ছে যে হয়তো আরেকটু হচ্ছে যে আমাদের মধ্যে হচ্ছে যে যে রিলেশনটা এটা একটু বিল্ড হতে। হ্যাঁ, ওইটা খুবই চমৎকার বলেছেন। গ্রুপিং এ যাব আসলে, মানে আমি এখনো গ্রুপে যাইনি কেন, মানে এই সপ্তাহটা আগে হচ্ছে যে আমরা একটু ইন্টারন্যাশনাল এজেন্সি কিভাবে চলে বা আসলে কাজ কি আছে এগুলো আমরা একটু আইডেন্টিফাই করি সবাই মিলে। এই জন্য আমি আসলে গ্রুপিংটা এখনো করিনি। আমি নেক্সট সপ্তাহ থেকে আমরা একটা গ্রুপের নাম দিয়ে দিব। আসলে 5-6 জনকে অ্যাক্টিভ ছাড়া তেমন কাউকে দেখা যায় না। বুঝি না, সরি। 5-6 জনকে দেখা যায় অ্যাক্টিভ, মানে যখন ক্লাস হয় হয় তখন আমি খুব বেশি 5-6 জন 7 জনের উপরে কাউকে অ্যাক্টিভ দেখি না। অথচ দেখি যে পার্টিসিপেট আমাদের এখানে 17-27 জন 28 জন আছে। অ্যাক্টিভ হয়ে যাবে অনেকে আস্তে আস্তে, এখনো মানে অ্যাডপ্ট করতেছে আর কি, বুঝছেন? এখন আপনার গ্রাউন্ড ওয়ার্ক হইতেছে, আমি যতটুকু বুঝতেছি যে গ্রাউন্ড ওয়ার্ক হইতেছে, তারপরে অনেকে স্কিল ডেভেলপ ভালোভাবে হয় নাই। হ্যাঁ, অনেকে আছে নিউ, আমাদের যাও একটু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি স্যার, আমি মামুন। হ্যাঁ মামুন ভাই, ভাই যেটা বলতেছিল আর কি, যে আসলে অ্যাক্টিভ না অনেকেই, আসলে আমরা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি। আমার মনে হয় যারা কথা বলে না তারা চেষ্টা করতেছে অ্যাক্টিভ হওয়ার জন্য। যেমন আমি যদি আমার প্রবলেমটা বলি, যেমন আমি ইংরেজিটা একটু কম বুঝি, তো দেখা গেছে আমার এগুলো অ্যানালাইসিস করতে করতে বা পড়তে আমি তাহলে কিভাবে পড়ি, সবগুলোতে ইংলিশে আর্টিকেল, এগুলো গুগল ট্রান্সলেট করে আনি, তারপর আবার এগুলা খাতায় দেখি, আবার এগুলা লেখার চেষ্টা করি, এরকম অনেক সময় চলে যায় আর কি। তো দেন পরে দেখা গেছে যে আসলে হোমওয়ার্কটা ভালোভাবে করতে পারি না, হয়তো অর্ধেক করা হয়েছে হয়েছে। তো এইসব কারণে আসলে আমরা ইনঅ্যাক্টিভ থাকি। তবে চেষ্টা করতেছি, সবাই চেষ্টা করতেছে, আমার মনে হয় যাদের আমার মতো এরকম সমস্যা আছে। মজার জিনিস হচ্ছে মামুন ভাই, এখানে তো যেটা হচ্ছে যে আপনি তো এখানে অনেক রিসোর্স পাচ্ছেন। হ্যাঁ স্যার, এই জিনিসটা আমি বলতে চাই যে আমরা আসলে অনেক কিছু নতুন অনেক কিছু শিখতেছি, হ্যাঁ অনেক কিছু দেখতেছি আর কি। এবং আপনি জীবন চলার পথে, বিশেষ করে এই মার্কেটিং এর এই সেক্টরে চলার পথে
আমার মনে হয় না যে আপনারা ঠেকে থাকবেন, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস, যদি এই স্রোতেও থাকেন আর কি। জি জি বুঝতে পারছেন? এবং হ্যাঁ আপনাদের স্যার আমি বলবো যে প্রত্যেকের ডকুমেন্ট প্রত্যেকের পড়া উচিত, যে কে কি লিখেছে আমি একটু পড়ি। সবাই হয়তো প্রেজেন্ট করতে পারে না, তাই না? এখানে জি 28টা জি মানুষ হ্যাঁ যদি হ্যাঁ 28টা ডকুমেন্ট বা 30 জন যদি 30টা ডকুমেন্ট তৈরি করে, প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুন নতুন অনেক কিছু থাকে, তাই না? তো আমি কিছু একটু জি একটু আপনাদেরকে আজকে দুটো তিনটা জিনিস আজকে শেখাবো। একটা হচ্ছে যে অপারেশনাল ম্যানুয়াল, এটা শুধু ডিজিটাল মার্কেটিং এর জন্য কাজে লাগবে না, এটা যে কোনো অর্গানাইজেশনের জন্য কাজে লাগবে। এবং আরো দুটো জিনিস আজকে আপনাদেরকে শেখাবো, এবং এটা একটা মানে আপনার ইয়ে দেয়া হবে, মানে কি বলে এটাকে, অ্যাসাইনমেন্ট দেয়া হবে। ব্র্যান্ড ব্রিফ নিয়ে আমরা আলোচনা করব, কারণ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করতে গেলে দেখেন আমাদের এই ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশিরা বেশি একটা দাম পায় না অনেক ক্ষেত্রে। কেন জানেন? কারণ তারা অনেক এই স্ট্রাকচারড সিস্টেমে কখনোই তারা শেখেনি আর কি, বা এই অপশনটাই আমাদের দেশে আসলে তৈরি হয়নি। কেমন? সবাই এমবিএ করতে পারেন, আমি নিজেও তো এমবিএ করতে পারিনি, তা আপনারা অনেকেই হয়তো এমবিএ করেননি, কিন্তু এখন যেগুলো শেখাচ্ছে এগুলো ব্লেন্ড করা, অর্থাৎ এমবিএও মানে এই যেটা আপনারা শিখতেছেন এখানে আপনার বলতে গেলে এক প্রকার একটা ছোটখাটো এমবিএ ডিগ্রি হয়ে যাবে আর কি, কিন্তু টেকনিক্যাল এমবিএ ডিগ্রি হবে বেসিক্যালি। আচ্ছা, অপারেশনাল প্ল্যান একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির, সেটা ইন্টারন্যাশনাল হোক আর যেটাই হোক, একটা ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং এজেন্সিও যদি হয় তাহলে তার অপারেশনাল প্ল্যানটা কি হয়। একটা জিনিস দেখেন, এখানে প্রথম কথা আমরা বলতেছি উই ক্যান ডিসক্রাইব এভরি অর্গানাইজেশন নো ম্যাটার it is large or small by segregating it in three basic component। এখানে তিনটা বেসিক কম্পোনেন্ট আসলে থাকে, একটা হচ্ছে ফান্ড, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স, একটা হচ্ছে অপারেশনস। এবং যেখানে অপারেশনস is the main component but this is performed by the human resource with fund. So if we arrange them according to their hierarchy of importance, it looks like the following: operations, human resource এবং ফান্ড। তারপর আমরা কি জানলাম সেটা হচ্ছে যে যত স্মল অর্গানাইজেশনই হোক আর বড় অর্গানাইজেশনই হোক, যেমন আমি আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেকে এক একটা অর্গানাইজেশন, আবার আমরা সবাই মিলে একটা অর্গানাইজেশন, এবং সেদিকে আমরা কিন্তু আগাচ্ছি যে আপনারা টার্টলস এর মেম্বার, আমরা ইন্টারন্যাশনাল এজেন্সিতে আমরা একসাথে কাজ করব, সবাই একসাথে কাজ করব, এবং সেগুলো কিভাবে অপারেশনস হবে এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি যে এইভাবে জিনিসটা অপারেশনস হয়। তাহলে তিনটা জিনিস দরকার, একটা হচ্ছে ফান্ড দরকার, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স দরকার, একটা হচ্ছে অপারেশনস দরকার। ফাইন। এখন দেখেন ভ্যালু চেইন অ্যানালাইসিস। ভ্যালু চেইন অ্যানালাইসিস বিষয়টা কি? ভ্যালু চেইন অ্যানালাইসিস ইজ আ প্রসেস where a firm identifies its primary and support activities that add value to its final product and then analyze these activities to reduce costs or increase differentiation. Value chain represents the internal activities a firm engages in when transforming input into outputs. অর্থাৎ আমরা অ্যাডভার্টাইজিং এজেন্সি বলি আর যাই বলি, এটা একটা মেশিন, এখানে কিছু র ম্যাটেরিয়ালস দিতে হয় এবং সেখান থেকে আমরা কিছু আউটপুট বের করি। এবং এখানে কি কি আছে দেখেন, এখানে আমাদের ইনবাউন্ড লজিস্টিক্স আছে, অপারেশনস আছে, আউটবাউন্ড লজিস্টিক, মার্কেটিং এন্ড সেলস, আফটার সেলস, প্রাইমারি অ্যাক্টিভিটিস। এই জিনিসগুলো আমাদের এই ভ্যালু চেইনে আমার এই জিনিসগুলো আসলে কানেক্টেড। এবার আমাদের কি আসতেছে দেখেন, ভ্যালু চেইন মডেল। এখন কাজ কিন্তু এখানে কয়েকটা দেখেন। প্রথম হচ্ছে যে প্রোফাইলিং এন্ড পিচিং। আমি আপনাদেরকে বলেছি যে আমরা প্রত্যেকে একটা অর্গানাইজেশন এবং আমাদেরকে পিচ করতে হয়। আপনারা জানেন যে আপনাদের এই বদলে ফেলো নিজেকে থেকে অলরেডি দুইজনকে আমরা আমাদের টিমে অলরেডি ইনক্লুড করে ফেলেছি। একজন হচ্ছে সেলিম ভাই এবং আরেকজন হচ্ছে আমজাদ খান। অলরেডি তারা আমাদের মেইন টিমে কাজ করছে, কারণ আপনারা জানেন যে আমাদের অবজেক্টিভ হচ্ছে এই বছর শেষে আমাদের অ্যাটলিস্ট 50 জনের একটা টিম নিয়ে আমরা মুভ করতে চাই দেশে এবং বিদেশের মার্কেটে। তো প্রোফাইলিং এন্ড পিচিং আমাদের একটা রেগুলার অ্যাক্টিভিটিস থাকে, কিন্তু প্রোফাইল রেডি করা এবং পিচ করা, রাইট? এখানে সেলিম ভাই আছেন, সেলিম ভাই আছেন? সেলিম ভাই আছি ভাইয়া। হ্যাঁ, তো আমরা কি কন্টিনিউয়াস বেসিসে ক্লায়েন্টদের সাথে মিটিং করি না? কন্টিনিউয়াস বেসিসে করি, এভরিডে। এবং আমরা কিন্তু পিচিংও করি। সব কাজ যে আমরা পাই তা কিন্তু না, তাই না? জি। আমরা কিন্তু আমাদের কিন্তু এটা একটা মানে আপনার
এভরিডে কিন্তু আমাদের একটা কাজ যে আমাদের ক্লায়েন্টকে পিচিং করতে হবে এবং আমার ক্লায়েন্টকে মানে ইয়ে করতে হবে। তো সেটার জন্য আমাদের কি কি জিনিস দরকার হয় দেখেন, ব্র্যান্ড এন্ড নেটওয়ার্ক বিল্ডিং। তো আমরা ব্র্যান্ড এন্ড নেটওয়ার্ক বিল্ডিং কিভাবে হয় দেখেন, আমাদের যেটা হয় যে ব্যক্তিগতভাবে আমার একটা ভালো নেটওয়ার্ক আছে দেশে, তো দেশে এবং একটা সময় বিদেশে আমার একটা ভালো নেটওয়ার্ক ছিল, তো সেটা আমি আবার উজ্জীবিত করব। যে আমি এখন খুবই এক্সাইটেড যে আপনাদের একটা বড় টিম আমি পেয়েছি যাদেরকে নিয়ে আমি একসাথে আগাতে চাই। ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি ইনসাইট, এখানে ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি ইনসাইটটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার জন্য আমরা কিন্তু কিছুটা আমি লেখাপড়া করি, আমার টিমকে বলি। যেমন এখন করোনার এই সময় দেখেন অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আবার অনেকে কিন্তু ভালো করছে, বিশেষ করে ডিজিটালের এই জায়গাটা কিন্তু অনেক ফ্লারিশ করছে এবং আপনার ই কমার্স ফ্লারিশ করছে। তো এখন মনে করেন আমাদের জন্য একটা বড় জায়গা কিন্তু ই কমার্স, আমরা কিন্তু বেশি একটা বড় চিন্তাই করছি ই কমার্স দিয়ে। সো প্রোফাইলিং এন্ড পিচিং একটা আমাদের ভ্যালু চেইন মডেলের একটা পার্ট। রিসোর্সিং এন্ড কমিউনিকেটিং, প্রসেস এন্ড ওয়ার্কফ্লো ডিজাইন, আমরা কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে কাজটা করি, আমি আপনাদেরকে একটু পরে বোঝাবো। রিসোর্স প্ল্যানিং, আমরা রিসোর্স প্ল্যানিং করি যে কাকে দিয়ে কোন কাজটা করাতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমরা কিন্তু আমাদের এজেন্সিতে আমরা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের করতে হয়। ক্লায়েন্ট ইন্টারাকশন এন্ড কো ক্রিয়েশন, ক্লায়েন্টের সাথে আমার ইন্টারাক্ট করতে হয় এবং প্যারালালি আমাকে নতুন নতুন ক্লায়েন্টকে ক্রিয়েট করতে হয় এই ক্লায়েন্টের মাধ্যমে। ডেলিভারিং এন্ড কন্ট্রোলিং, এরপর আমাকে কিন্তু ডেলিভার করতে হয়। ইনসিওরিং টেকনিক্যাল এন্ড কমার্শিয়াল ক্যাপাবিলিটি, প্রসেস, টিম এনগেজমেন্ট, মানে এই জিনিসগুলো আমার এই চেইনে থাকে। কানেক্টিং এন্ড ইনোভেটিং, এখানে মনে করেন যে আমাদের যেটা করতে হয় ক্লায়েন্ট রিলেশনশিপ মডেল, আমরা কোন মডেলে ক্লায়েন্টের সাথে কানেকশন মানে রিলেশনশিপ রক্ষা করব। ক্লায়েন্ট এডুকেশন এন্ড সাপোর্ট, ক্লায়েন্টকে আমাদেরকে এডুকেট করতে হয় যে তোমার এটা দরকার এটা দরকার নাই। সার্ভিস ইনোভেশন, আমাদেরকেও কিন্তু সার্ভিস ইনোভেশন করতে হয় যে আমার কোন সার্ভিসটা নতুন করে আমাকে আসলে দিতে হবে। এবার দেখেন অর্গানাইজেশনাল স্ট্রাকচার, একটা ডিজিটাল মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে এই ধরনের হিউম্যান রিসোর্স লাগে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে, ম্যানেজমেন্ট আসলে সিদ্ধান্ত নেয় যে কার কাজ করব, ম্যানেজমেন্টের অনেক কাজ থাকে, ঠিক আছে। যেমন আমাদের অর্গানাইজেশনে ম্যানেজমেন্ট টিমে আমরা এখন 3 জন আছি, আমি আছি, সেলিম ভাইকে আমাদের ম্যানেজমেন্ট টিমে নেওয়া হয়েছে, ধরেন আমাদের আরেকটা হিউম্যান রিসোর্স আছে যিনি আমাদের ম্যানেজমেন্ট টিমে আছে। এবং এই স্ট্রাকচারটা কিন্তু আপনি যখন এন্টারপ্রেনার হবেন আপনার এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। সার্ভিসিং অর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ধরেন আমার এখানে ধরেন 20টা ক্লায়েন্ট আছে, এখন এই 20টা ক্লায়েন্ট সাথে কিন্তু কানেকশন রক্ষা করতে হবে। তো আমি কি করলাম, আমি ধরেন 4টা বা 5 জন আমার বা 4 জন আমার ধরেন ক্লায়েন্ট সার্ভিসিং এ আছে বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। আপনারা দেখবেন যে বিভিন্ন অর্গানাইজেশনে কি অ্যাকাউন্ট ম্যানেজার থাকে, দেখবেন যে কি অ্যাকাউন্ট ম্যানেজার দারাজ, কি অ্যাকাউন্ট ম্যানেজার দারাজ, এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার একজন থাকে না, কি অ্যাকাউন্ট ম্যানেজার কিন্তু মাল্টিপল মানুষ থাকে। কারণ কি? কারণ হচ্ছে ধরেন আমার 20টা ক্লায়েন্ট আছে, এখন 20টা ক্লায়েন্টকে কি একজন মানুষ সার্ভ করবে? ডেফিনেটলি না। আমার 20টা ক্লায়েন্টকে ধরেন 4 জন মানুষ এই 20টা ক্লায়েন্টকে কমিউনিকেশন করবে যে বস আপনার এই কাজটা বুঝে পাইছেন কিনা, এই কাজটা এইটা হচ্ছে এই কাজ, কমিউনিকেশন করা। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যে আমার একটা ক্লায়েন্টের আসলে কি কি দরকার, এখানে একটা বড় কাজ থাকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ। ক্রিয়েটিভ কপি এন্ড, সো বিষয়টা হচ্ছে ক্রিয়েটিভে কি থাকে দেখেন, ক্রিয়েটিভে এই যে আপনারা যে ভিজুয়াল দেখেন, অর্থাৎ একটা স্ট্যাটিক ভিজুয়াল হতে পারে, একটা অ্যানিমেশন হতে পারে, একটা ভিডিও হতে পারে, হোয়াটএভার ইট ইজ। সো এটা হচ্ছে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের কাজ, যে যারা লেখালেখি করে এবং যারা কমিউনিকেশন ম্যাটেরিয়ালস বানায়। মিডিয়া প্ল্যানিং এন্ড বাইং, মিডিয়া প্ল্যানিং, আচ্ছা মানে এখানে আমরা বোঝাচ্ছি যে কপি এন্ড টাস্ক বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার মানে এই যে ভিজুয়ালের যে টাস্ক গুলো থাকে না সেগুলোকে আসলে বোঝানো হচ্ছে। মিডিয়া প্ল্যানিং এন্ড বাইং, খেয়াল করে দেখেন মিডিয়া প্ল্যানিং এন্ড বাইং কি, ধরেন আপনাকে স্ট্র্যাটেজিক প্ল্যানার প্ল্যান দিল যে এটা হচ্ছে আমার টার্গেট কাস্টমার, ক্রিয়েটিভ ডিজাইনার আপনাকে ডিজাইন দিল, ক্লায়েন্ট সার্ভিস আপনাকে ব্রিফ করলো, আপনি ধরেন এই ডিপার্টমেন্টে কাজ করেন, তাহলে এই ডিপার্টমেন্টে আপনার হচ্ছে যে বেসিক্যালি এই ডিপার্টমেন্টে আপনার যে কাজ থাকবে সেটা হচ্ছে যে
আপনি যে প্ল্যানিং করবেন, অর্থাৎ মিডিয়া বাইং এবং প্ল্যানিং, মানে ধরেন যে আপনার এটাকে কি বলবো, মানে ধরেন আপনার এই যে ফেসবুকে যে অ্যাডটা যাচ্ছে, এই অ্যাডটা কাদের কাছে পৌঁছাবে, আমার মানে ক্যাম্পেইনের অবজেক্টিভ কি হবে, এটা কিন্তু এই ডিপার্টমেন্টের কাজ, মিডিয়া প্ল্যানিং এন্ড বাইং। আরেকটা হচ্ছে যে প্রোডাক্ট এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট মিলে কিন্তু সবাই মিলে কিন্তু একটা সার্ভিস দেয়, এবং দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রিল্যান্সার এন্ড অ্যান অর্গানাইজেশন। এবং আপনি যদি অর্গানাইজেশন ডেভেলপ করতে চান, যেমন ধরেন আমাদের এই T3 কমিউনিকেশনস এর প্রথমে মানে সবগুলো ডিপার্টমেন্টই কিন্তু আমাদের আছে। ধরেন ম্যানেজমেন্টে আমি করতাম, ক্লায়েন্ট সার্ভিসিং এ একসময় ফুলটা আমি করতাম, স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমি করতাম, কপিও মাঝে মাঝে আমি লিখতাম, ক্রিয়েটিভ আমাদের টিম, ক্রিয়েটিভ আমাদের দুইজন ছিল ক্রিয়েটিভে, মিডিয়া প্ল্যানিং এন্ড বাইং আমি করতাম, প্রোডাকশন এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্টও আমি করতাম। কিন্তু এখন কিন্তু আমাদের অনেকগুলো লোক আসছে, যদিও আমি এখনো সবাইকে আলাদা আলাদা করে দেই নাই যে আমার কার কি দায়িত্ব বা কার কি মানে আপনার হচ্ছে যে কে কোন ডিপার্টমেন্টে আছে, ঠিক আছে। ফাংশন অফ অ্যান অ্যাডভার্টাইজিং এজেন্সি। একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমরা যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলি, এটা ফাংশন কি কি দেখেন। মার্কেটিং রিসার্চ করা আমাদের একটা কাজ, অর্থাৎ আমরা রিসার্চ করে দিব যে আপনার ধরেন আপনার একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল ধরেন যে আপনার ইউনিলিভার বললো যে ভাই আমাদের লাক্সের এই ফ্লেভার, বা ধরেন পেপসি বললো বা কোকাকোলা বললো আমাদের এই ফ্লেভারটা মানে মানে চলতেছে না মার্কেটে, তাহলে এইটাও কিন্তু আপনার একটা মার্কেটিং এজেন্সির একটা কাজ, যে মার্কেটিং রিসার্চ করে দেয়া। এবং আপনি দেখবেন যে ইন্টারন্যাশনালিও অনেক রিসার্চের কাজ থাকে। রিসার্চ ফাংশন, অ্যাট্রাক্টিং ক্লায়েন্টস, নতুন ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করা আমাদের কাজ। ক্রিয়েটিভ ফাংশন, নতুন ধরেন একটা ব্র্যান্ড নেম দেয়া, এই যে টার্টেলস, দ্য টার্টেলস টার্ন, এই যে নাম দেয়া, আপনারা জানেন কিনা জানি না, মানে ঘটনা হচ্ছে যে মানে নাম দেয়াটাও কিন্তু একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির কাজ। এই যে অর্থাৎ আপনার নেমিং করে দেয়া, বুঝতে পারছেন। কোঅর্ডিনেশনটা একটা কাজ। অ্যাডভার্টাইজিং বাজেট, কত টাকা বাজেট হবে। মিডিয়া সিলেকশন, কোন মিডিয়াতে যাবে, এটা কি ইউটিউবে যাবে নাকি এটা ইনস্টাগ্রামে যাবে নাকি এটা কোথায় যাবে, এটাও কিন্তু কাজ। অ্যাডভার্টাইজিং প্ল্যানিং করা আমাদের কাজ, সেলস প্রমোশন করে দেয়া আমাদের কাজ, এবং পাবলিক রিলেশন করাটাও আমাদের কিন্তু একটা কাজ। আচ্ছা, এখানে ক্লায়েন্ট এজেন্সি রিলেশনশিপ কিভাবে হয়, যে এটা যদি আপনার মানে দেখেন অ্যাডভাইস টু অ্যাড এজেন্সি, সাজেশন ফর বোথ পার্টিজ, গাইডলাইন্স ফর দ্য ক্লায়েন্ট। মানে বিষয়টা হচ্ছে যে মানে ক্লায়েন্ট এবং অ্যাডভার্টাইজিং এজেন্সির বিষয়টাই থাকবে, তাকে ক্লায়েন্টকে সবসময় গাইড করা, তাকে নতুন নতুন জিনিস সম্পর্কে ধারণা দেয়া, তাকে পার্সু করা যে এটা আসতেছে, মানে কাজ আপনাকে দিক বা না দিক সেটা কথা না, কথা হচ্ছে তাকে জানানো যে হচ্ছে যে এইটা কিন্তু হচ্ছে গ্লোবালি, সো আপনাকে এটা করতে হবে। গাইডলাইন্স দেখেন ফর দ্য ক্লায়েন্টস মাস্ট বি কমিউনিকেটেড, মানে আমরা যখন আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি তখন গাইডলাইনটা কি। আচ্ছা, ট্রিট দ্য এজেন্সি উইথ কার্সি, মানে ধরেন যে এজেন্সিকে কার্সির সাথে মানে ইয়ে করতে হয়, ট্রিট করা উচিত ক্লায়েন্টদের। প্রোভাইড অল পসিবল, প্রত্যেকটা ইনফরমেশন প্রোভাইড করা। ডোন্ট আননেসেসারি বার্গেন ফর দ্য ফি, ফি নিয়ে আননেসেসারি বার্গেন না করা। মোটিভেট দ্য এজেন্সি টু ডু আ গুড ইম্প্যাক্টফুল ওয়ার্ক। সো এখানে কিছু কিছু জিনিসপত্র আছে। এখন এজেন্সির ক্ষেত্রে আবার আপনার আমাদের জায়গা থেকে আমাদের কাজ কি। The advertising agency should work hard to bring client satisfaction. আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফাই করা। It should make a good advertising plan. আমাদের উচিত হচ্ছে একটা গুড অ্যাডভার্টাইজিং প্ল্যান তৈরি করে দেয়া। Keep the customer happy and satisfied. কাস্টমারকে হ্যাপি এন্ড স্যাটিসফাই করা। Shouldn't charge client unreasonably. ক্লায়েন্টকে আনরিজনেবলি চার্জ না করা। Shouldn't work for client's competitor. এটাও কিন্তু একটা এথিক্স, যে আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, তার কম্পিটিটরদেরকে নিয়ে আপনার কাজ করা উচিত না। যেমন আপনি গ্রামীণ ফোনের কাজ করলে আপনার রবির কাজ করা উচিত না, রবির কাজ করলে আপনার গ্রামীণ ফোনের কাজ করা উচিত। It should get all information from the market. আমার সমস্ত ইনফরমেশন মার্কেট থেকে নিতে হবে।
ডিসকাস দ্য অ্যাড ফিজ উইথ দ্য ক্লায়েন্ট বিফোর অ্যাকসেপ্টিং এনি অর্ডার। আমার অ্যাডের ফি কি হবে এটা পুরোটা আগে থেকে ডিসাইড, মানে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করার পরে তারপরে আমি কাজ স্টার্ট করব, তার আগে আমি কাজ স্টার্ট করব না। ডিসক্লোজ দ্য ক্লায়েন্ট নেম টু দ্য টিম মেম্বার। টিম মেম্বারদের কাছে ক্লায়েন্টের নাম মানে ডিসক্লোজ করা, মানে প্রকাশ করা। ইনফর্ম দ্য ক্লায়েন্ট অ্যাবাউট চেঞ্জেস। আমরা যে চেঞ্জেস গুলো করছি সেগুলো ক্লায়েন্টকে ইনফর্ম করা। নেভার হার্ট ক্লায়েন্টস ইগো। কখনোই ক্লায়েন্টের ইগোতে হার্ট না করা। এটা ছিল বেসিক্যালি অপারেশনাল ম্যানুয়াল, অর্থাৎ একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির অপারেশনাল ম্যানুয়াল কি হয়। এখন এইটার ডক ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনাদের এটা স্টাডি করতে হবে। এবং আরো একটা জিনিস হচ্ছে যে আমরা বললাম যে আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করার আগে, আপনাকে ক্লায়েন্ট সম্পর্কে আসলে জানতে হবে। সো ক্লায়েন্ট সম্পর্কে যদি আপনাকে জানতে হয় তাহলে ক্লায়েন্টকে কিছু প্রশ্ন করতে হবে। তো সেই প্রশ্নগুলো কি হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, একটা সেকেন্ড। এগুলো আমি আমার ইয়েতেও দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। কারণ আপনারা অনেক সময় জানেন না যে আসলে ক্লায়েন্টকে কি প্রশ্ন করতে হবে। ক্লায়েন্টকে যে কি প্রশ্ন করতে হবে এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি আমার কাস্টমারকে কি কি প্রশ্ন করব এটাও খুব ইম্পর্টেন্ট। এটাকে বলে কেওয়াইসি ফর্ম, ঠিক আছে, নো ইওর কাস্টমার। আপনার যখন ডিজিটাল, আমি এটা গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, আমার শেষে আবার ভুলে যাব। এটা কি ক্লায়েন্টকে দিয়ে ফিল আপ করায় নিতে হয় নাকি নিজেরা করতে হয়? এটা আসলে ডিপেন্ড করে, হ্যাঁ, যে আপনি ক্লায়েন্টকেও দিতে পারেন, কিন্তু আমি বলবো যে ক্লায়েন্টকে এই প্রশ্নগুলো করে নিজেরা ফিল আপ করে নিতে, এটা নেয়া, তাই না? তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি ওই ফাইলটা বের করি। আসলে আমি যে স্ট্র্যাটেজি আপনাদেরকে দিচ্ছি এটা গ্লোবাল স্ট্র্যাটেজি, মানে এটা কিন্তু লোকাল গ্লোবাল দুটো জায়গাতেই আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? জি জি, বুঝতে পারছেন? আপনি যদি ইন্টারন্যাশনালি কাজ করেন তাহলে আপনি এই কেওয়াইসি আপনার ফর্ম লাগবে, মানে কেওয়াইসি আপনি ক্লায়েন্টের কাছ থেকে কেওয়াইসি নেবেন, মানে কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার। কেওয়াইসি মানে হচ্ছে নো ইওর কাস্টমার, ঠিক আছে? আপনার কাস্টমারকে জানতে গেলে আপনাকে তাকে কিছু প্রশ্ন করতে হবে, ঠিক আছে? জি জি। এখানে দেখেন প্রশ্নগুলো কি, সেটা হচ্ছে যে মানে আমরা তো আমাদের দেশে যেটা হয়, আমাদের প্রচুর ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে এবং মোস্ট অফ দেম আর টেকনিশিয়ান, তাই না? তারা শুধু ফেসবুকে অ্যাড কিভাবে দিতে হয় সেটা শিখবে, দ্রুত কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটা তাদের জানতে হবে। কিন্তু আমাদের অবজেক্টিভটা কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা এমন একটা কমিউনিটি তৈরি করতে চাই যেই কমিউনিটির লোকজন বেসিক্যালি দেশে এবং বিদেশে দুটো জায়গায় কাজ করতে পারবে, ঠিক আছে? জি। দেখেন কেওয়াইসি জিনিসটা কি, নো ইওর কাস্টমার। আমরা এখানে প্রতিষ্ঠানের নাম নিচ্ছি, ক্লায়েন্টের নিচ্ছি, সোশ্যাল মিডিয়া পেজ কি আছে, ব্যবসার ধরন কি, ম্যানুফ্যাকচারিং নাকি ট্রেডিং নাকি সার্ভিস, সে কি ম্যানুফ্যাকচারিং করে নাকি ট্রেডিং করে নাকি সেবা দেয়, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন ভাই যে ম্যানুফ্যাকচারিং কাকে বলবো, ট্রেডিং কাকে বলবো, সেবা কাকে বলবো? যেমন ম্যানুফ্যাকচারিং, ধরেন আমাদের একটা ক্লায়েন্ট আছে, নাম হচ্ছে সান্দাস। আমরা কিন্তু কেউ আরওআই ড্রিভেন কাজ করি। আমরা আসলে ক্লায়েন্টদেরকে রেভিনিউ এর এগেইনস্টে চার্জ করি মোস্ট অফ দ্য কেসেস, বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে আমরা রেভিনিউ এর উপরে আমরা আসলে চার্জ করি। এটা একটা ডিফারেন্ট প্রাইসিং মডেল, এবং এজেন্সি টু এজেন্সি প্রাইসিং মডেল ডিফার করে। আমাদের প্রাইসিং মডেল একরকম, আপনার গ্রে বলেন এশিয়াটিক, ওদের প্রাইসিং মডেল একরকম। এক একটা অর্গানাইজেশনের প্রাইসিং মডেল এক এক রকম। তো ম্যানুফ্যাকচারিং কি, যারা আসলে ম্যানুফ্যাকচারিং করে, যেমন ধরেন আমাদের একটা ক্লায়েন্ট আছে যারা বোরখা তৈরি মানে হিজাব তৈরি করে, তাহলে উনি হচ্ছে ম্যানুফ্যাকচারার, ঠিক আছে? ট্রেডিং কে, ধরেন আমাদের একটা ক্লায়েন্ট আছে যারা হচ্ছে বিদেশ থেকে ফ্যান আমদানি করে বাংলাদেশের বাজারে সেল করে, তাহলে এটা হচ্ছে ট্রেডিং। আবার আমরা যেটা সার্ভিস দিই, অর্থাৎ ক্লায়েন্টকে যে এই যে সেবা দিচ্ছি, এটা হচ্ছে সার্ভিস। তারপরে ব্র্যান্ড কি কি আছে, ফোকাসড পণ্য। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, কেওয়াইসিটা নিয়ে আপনাদেরকে পড়তে বলবো এবং আপনি আপনার
আপনার ব্র্যান্ডেরই একটা কেওয়াইসি ফিল আপ করবেন, যে আপনার ভ্যালু চেইন মডেলে কি আছে, আপনার টার্গেট অডিয়েন্স কারা, ব্র্যান্ডের কমিউনিকেশন কি কি করেছেন, কোন কোন প্রোডাক্ট সমস্যায় আছে, এবং এজেন্সির কাছে কি কি চাওয়া, চিহ্নিত সমস্যা, প্রস্তাবিত সমাধান, প্রমোশনাল অফার কি কি আছে সেটা। এই জিনিসগুলো সম্পূর্ণভাবে যদি আপনি না জানেন, তাহলে আপনি একটা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়াটা আমি মনে করি বোকামি হবে। কেমন? এটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। আমি আরেকটা জিনিস আপনাদের কাছে পড়ার জন্য দিব, এই সবগুলো জিনিস একটু বুঝিয়ে দিলাম, কিন্তু এগুলো আপনাদেরকে পড়তে হবে এবং আরো রিসার্চ করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, কেওয়াইসি সম্পর্কে গুগলে কোনো আর্টিকেল আছে পাওয়ার মতো? আসলে ঘটনা হচ্ছে কি, আমরা তো এগুলো কাস্টম করে লিখেছি, বুঝতে পারছেন? মানে এগুলো হচ্ছে ফাংশনাল। হ্যাঁ, মানে গুগলে আপনি যেগুলো পাবেন এগুলো অনেক থিওরিটিক্যাল, বাট ওগুলো পড়লে আপনি অবশ্যই মানে জানতে পারবেন অনেক কিছু, কিন্তু আমরা যেটা আপনাকে প্রোভাইড করছি এটা মোর ফাংশনাল। ঠিক আছে, মানে আপনি এই সিমিলার ভাবে কেওয়াইসি হয়তো পাবেন না। ঠিক আছে জি স্যার, ওকে ওকে। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিব, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি ব্র্যান্ড ব্রিফ। দুটো জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন আর একটা হচ্ছে ব্র্যান্ড ব্রিফ। দেখেন, ব্র্যান্ড গাইডলাইন অফ মনে করেন যে আপওয়ার্ক, অথবা ব্র্যান্ড গাইডলাইন অফ অ্যাপল, আচ্ছা ব্র্যান্ড গাইডলাইন আচ্ছা, আপনাদেরকে আমি দুটো অ্যাসাইনমেন্ট এখন দিতে চাই। একটা হচ্ছে ব্র্যান্ড ব্রিফ এবং ব্র্যান্ড গাইডলাইন নিয়ে আপনারা লেখাপড়া করবেন, এবং এইটার উপরে আমরা নেক্সট অ্যাসাইনমেন্টটা দিতে চাই হচ্ছে ব্র্যান্ড ব্রিফ এবং ব্র্যান্ড গাইডলাইন। তার আগে আমি আপনাদেরকে ব্র্যান্ড ব্রিফের, দেখেন বাংলাদেশের একটা রিনাউন্ড ব্র্যান্ড হচ্ছে মিঠাই, তাই না? সো মিঠাইয়ের ব্র্যান্ড ব্রিফ আসলে কি থাকে এটা আমি আপনাদেরকে একটু দেখাই। যে ধরেন মিঠাইটা কি, ভিশনটা কি, ভিশনটা কি দেখেন, ও বলতেছে বিকাম দ্য ফার্স্ট চয়েস অফ কাস্টমার, কাস্টমারের ফার্স্ট চয়েস হতে চায়। মিশন কি, অ্যাপ্রাইজ কমিউনিকেট অ্যাবাউট আওয়ার বেস্ট কোয়ালিটি হাইজিন ফ্যাক্টর অ্যান্ড সার্ভিস অ্যাজ ওয়েল। এগুলো ওর মিশন হচ্ছে, এগুলোকে ও প্রমোট করবে। ব্র্যান্ড প্রমিস কি, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দ্যাট ইজ অ্যাফোর্ডেবল অ্যান্ড হাইজিন। মানে দুটো শব্দ, একটা হচ্ছে অ্যাফোর্ডেবল এবং একটা হচ্ছে হাইজিন। তার মানে আপনাকে এই জায়গাতে আসতে হবে, আপনি কোন যে জিনিসই বেচতে চান বা যেই ব্র্যান্ডই বানাতে চান, সেক্ষেত্রে আপনার এরকম একটা ব্র্যান্ড প্রমিসের জায়গাতে আসতে হবে, যে আপনার ব্র্যান্ড প্রমিস কি, আপনার ট্যাগলাইন কি। ঠিক আছে, ধরেন আপনি নিজেই একটা ব্র্যান্ড, আপনাকে এটা আমি সবসময় এই জন্য বলছি যে আপনি নিজেই কিন্তু একটা ব্র্যান্ড। সো আপনার ট্যাগলাইন কি হবে, আপনার স্পেশালিটি কি হবে, আপনার অপারেশন কি হবে, আপনার এরিয়া কি হবে, আর আপনার মেজর প্লেয়ার কারা কারা আছে, এবং আপনার হচ্ছে যে মার্কেট শেয়ার কত, মানে প্রোডাক্ট কি, ঠিক আছে, অবজেক্টিভ কি বিজনেস, এই অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য আপনাকে কি কি স্ট্র্যাটেজি নিতে হবে, সোট অ্যানালাইসিস, টার্গেট গ্রুপ, কারেন্ট কনজিউমার পারসেপশন কি, ডিজায়ার্ড, এই জিনিসগুলো আপনার ব্র্যান্ড নিয়ে আপনাকে একটা ব্র্যান্ড ব্রিফ তৈরি করতে হবে। ভাই একটু জুম করে দেন। ঠিক আছে, বুঝতে পারছেন? সেটা হচ্ছে একটা দেশের একটা রিনাউন্ড কোম্পানির হচ্ছে ব্র্যান্ড ব্রিফ। সো এটা আপনারা ভালো করে পড়বেন, আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই। স্যার বাংলাতে লিখলে হবে না ইংলিশে? অবশ্যই ইংরেজিতে লিখবেন, কারণ আপনি এরকম একটা স্ট্রাকচার থাকলে করতে সুবিধা হয়। হ্যাঁ, আমার কাছে অনেক স্ট্রাকচার আছে, আরো আমি আপনাদেরকে আস্তে আস্তে দিব, প্রোভাইড করব। আগে আপনি আমাদের কাছ থেকে র জিনিস নিচ্ছেন যে আমরা কিভাবে পারি। ঠিক আছে, তো সে আগে আমরা যে আপনি যেটা করাচ্ছেন, আগে আমাদের কাছে র জিনিস নিচ্ছেন, আমাদের
যেভাবে পারি। এটা তো ভালো, এটা তো গুড সিস্টেম, কারণ এতে আপনার তো বাড়তেছে, আপনার কনফিডেন্স বাড়তেছে না। হ্যাঁ, আপনি তো ইন্টারভিউ বোর্ডে গেলে আপনি যে প্রশ্নই করুক, আপনাকে প্রশ্ন করলো বলেন না কেওয়াইসি কি, আপনি বলবেন হ্যাঁ নো ইওর কাস্টমার, ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড প্রমিস কি, আপনি বলবেন, তাই না? আপনার প্রমিস কি। রাইট। মানে আমরা 6 মাসের এই প্রোগ্রামটা এক প্রকার এই এমবিএ প্রোগ্রামের মতোই। কিন্তু সাপোজ আমি বলতেছেন যে আমি পার্সোনাল, আমি একটা ব্র্যান্ড, সো আমি প্রোভাইড করি, ঠিক আছে? এক্স্যাক্টলি প্রোভাইড করি, তাহলে আমার প্রমিস আমার সার্ভিস অনুযায়ী হবে, মানে ওইটারে আপনি যদি আপনার ক্লায়েন্টকে একটা ব্র্যান্ড ব্রিফ আপনার এরকম আমি তো বললাম, আপনি যদি দিতে পারেন, তাহলে ক্লায়েন্টের পারসেপশন কি হবে সেটা বলেন। সেটা তো অবশ্যই, এই জন্য অনেক সময় বলে যে দেখা যায় মার্কেট প্লেসে লিঙ্ক চাই, যে তোমার পার্সোনাল লিঙ্ক থাকলে দাও। রাইট, এবং এই জন্য তো আমরা আপনাদেরকে একটা ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি, মানে ট্রাই করার জন্য ওয়েবসাইট লিংক চাই, যে যে আপনি বলবেন যে দেখো এই ওয়েবসাইটে আমি এই ট্যাগ, এই যে কনভার্সন, এটা আমি এখানে ইন্টিগ্রেট করে আসছি, এই যে তোমার ম্যানিচ্যাটের এইটা এইখানে ইন্টিগ্রেট করে আসছি, দেখো তুমি বুঝতে পারছেন? আমরা তো ফিউচারে অনেক কিছু আপনাদেরকে দিব, এই কোর্সের মধ্যে আছে সেটা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে দেখেন, এখানে আপনার ব্র্যান্ড ব্রিফটা, আপনার প্রত্যেককে একটা ব্র্যান্ড ব্রিফ রেডি করতে হবে, প্রত্যেককেই, এবং ব্র্যান্ড গাইডলাইন। এটা ছাড়া এই যে ব্র্যান্ড গাইডলাইন সম্পর্কে আপনার ধারণা নাই আর আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করছেন, এটা মহাপাপ, ঠিক আছে? যে আপনার ব্র্যান্ড গাইডলাইন সম্পর্কে ধারণা নাই, অথচ আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে বলতে চাচ্ছেন, এবং ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করার আগে আপনার ভয়েসই থাকবে অন্যরকম। আপনি বলবেন যে বস আপনার ব্র্যান্ড ব্রিফটা কই, তো বসই তখন বলবে, ক্লায়েন্টই তখন বলবে আরে এ তো ডিফারেন্ট, মানে এদের স্ট্র্যাটেজি তো ডিফারেন্ট। আপনি বলবেন যে বস আপনার ব্র্যান্ড গাইডলাইন কই, ঠিক আছে? এটা আপনাকে বলতে হবে। তা আমি গ্রুপে আপনার অলরেডি ব্র্যান্ড ব্রিফ কিন্তু অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে? ব্র্যান্ড গাইডলাইনও আমি দিব, আপনারা আগে স্টাডি করেন, ব্র্যান্ড গাইডলাইন আপনারা স্টাডি করেন যে ব্র্যান্ড গাইডলাইন কি, ব্র্যান্ড ব্রিফ কি, এটা আগে ভালো মতো বোঝার চেষ্টা করেন এবং এটাকে আয়ত্ত করতে হবে আসলে। যাই হোক, এবার আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি, আজকে আপনাদের সাথে গল্প করব, কার কি অবস্থা, কতটুকু শিখতে পারলেন বলেন, শুনি, সবার কাছ থেকে শুনতে চাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলুন। জি ভাই, যে ব্র্যান্ড নিয়ে একটি কথা ছিল, যেটি আমার হচ্ছে, আমি অ্যাকচুয়ালি ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপে উইকনেস নিয়ে আর কি পোস্ট দিয়েছিলাম, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সির কি কি উইকনেস গুলো আছে। তো ওইখানে অনেক আলোচনা হয়েছিল, বিভিন্ন এজেন্সির অনেকে কমেন্ট করেছে। দেন ওইখান থেকে একজন হেড অফ মার্কেটিং, উনি বললেন, সিম্পলি বলছিল যেটা, যে তারা ব্র্যান্ড বুঝে না, টেকনোলজি বুঝে, বাট কথা হচ্ছে ব্র্যান্ড বুঝে না। তো এই পয়েন্টটা খুবই আর কি ইম্পর্টেন্ট। আপনি যেটা আর কি বললেন যে ফার্স্ট আমাদেরকে ব্র্যান্ড ব্রিফটা আর কি চাইতে হবে, তাহলে এটা একটা উইকনেসটাই স্ট্রেংথে আর কি পরিণত করা যায়। ভেরি নাইস একটা পয়েন্ট আপনি মানে নোট করছেন, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা বড় জায়গা হচ্ছে যে তারা টেকনোলজি বুঝে কিন্তু ব্র্যান্ড বুঝে না। রাইট। এবং ব্র্যান্ড বুঝতে গেলে ব্র্যান্ড ব্রিফ বুঝতে হবে, ব্র্যান্ড গাইডলাইন বুঝতে হবে, মানে এটা নিয়ে প্রচুর স্টাডি করতে হবে। এক্স্যাক্টলি, এটা না বুঝলে আসলে ডিজিটাল মার্কেটার হওয়ার কোনো দরকারই নাই। এরকম আরো গাইডলাইন থাকলে ভাইয়া যদি স্যাম্পল দিতেন তাহলে ভালো হতো। আমি দিব আপনারা আগে। জি ভাই, শিয়াব ভাই প্লিজ। দেন আমি আবার কোশ্চেন করলাম, আচ্ছা ঠিক আছে, ফর এক্সাম্পল রহিম করিম, উনি হয়তো বা ডিজিটাল মার্কেটিং বুঝে বাট ব্র্যান্ড বোঝে না, তো তার জন্য করণীয়টা কি? তো উনি আমাকে একটা রিপ্লাই দিল আর কি, আমি ওই লিঙ্কটা আর কি গ্রুপে শেয়ার দিয়ে দিব, যে পোস্টের লিঙ্কটা, তার ওইখানে অনেক ধরনের কমেন্ট আছে। দেন শামীম হোসেন, মেবি আপনি চিনেন, প্রিফিক্স এর, উনিও আর কি একটা কমেন্ট করেছিল যে একটা কনফ্লিক্ট থাকে এজেন্সির মধ্যে আর হচ্ছে ব্র্যান্ড বা কোম্পানির মধ্যে। ওই কনফ্লিক্টটা হচ্ছে কি, একজন আরেকজনের উপর বলতে থাকে যে আমার ক্লায়েন্ট তো এটা বলেছে, আর ওরা মানে একজন আরেকজনের উপর দোষটা পাইতে থাকে, এরকম একটা কনফ্লিক্ট আর কি। তারপর অনেক
পয়েন্টগুলো আর কি আমি দেখছিলাম। আমি গ্রুপের মধ্যে লিংকটা আর কি শেয়ার করে দেব, তাহলে আর কি সবাই আর কি কমেন্টগুলো পড়ে এখন একটু শেয়ার করেন এবং আপনার কাছে কি মনে হচ্ছে শিয়াব ভাই, মানে আমরা কি ওই জায়গাটা গ্যাপটা ফিল আপ করতে চেষ্টা করছি? জি জি শিওর শিওর। সেজন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট যে একটা কোম্পানির ব্র্যান্ডটাও আর কি বুঝতে পারা, তাহলে একটা ক্লায়েন্ট তখন আরো কনভিন্স হবে যে না এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি টি3 কমিউনিকেশন আছে, ঠিক আছে না, অনেক অন্যদের থেকে ভালো, যে না ব্র্যান্ডও বুঝে তারা। আমি লিংকটা কি এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে। ভেরি নাইস। শিয়াব ভাই আপনার এমনি ওভারঅল কেমন লাগছে, মানে আমাদের প্রোগ্রামের ডিজাইনটা কেমন, মানে আপনার কোনো ইনপুট আছে কিনা? এক্সিলেন্ট, সবারটাই শুনতেছি, অনেক ভালো লাগতেছে। ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সিটির একটা যে প্রোগ্রাম যেরকম থাকে, ফার্স্ট হচ্ছে থিওরি, বাট ইউনিভার্সিটি তো আর প্র্যাকটিক্যালি কোনো কিছু থাকে না এক্সেপ্ট ইন্টার্নশিপ। তো এটা আর কি খুবই একটা ভালো অপরচুনিটি, যারা কাজে লাগাতে পারবে তাদের জন্য খুবই আর কি ভালো হবে। থ্যাংক ইউ শিয়াব ভাই, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। স্যার, এক্সপেকটেশন দিন দিন এত বেশি বেড়ে যাচ্ছে, মানে আশা করতেছি যে এটা কোন লেভেলে যেতে পারে, মানে ভাবতে পারতেছি না আর কি। কারণ হচ্ছে আমি আপনাকে একদিন কথা হয়েছিল, আপনার সাথে শেয়ার করেছিলাম যে ইন্টারন্যাশনাল যে কোর্স তো একটা করেছি, সেখানে কিন্তু একদম মানে এরকম প্রথমে তারা থিওরি, তারপরে এরকম প্র্যাকটিক্যাল ইতেই আমরা যে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এরকম থাকে, তারপরে একটা কমিউনিটি তারা এমনিতেই তৈরি করে নেয় ওখান থেকে। তা আমরা যদি আসলে ওইরকম পর্যায়ে যেতে পারি, এটা ভাবার মতো না যে কিভাবে ব্লাস্ট করবে, যদি ওই যে আপনার কথা শালসাটা যদি ওভাবে খেতে পারি আর কি। না পারার কিছুই নাই, কারণ আমরা সেভাবেই জিনিসটাকে তৈরি করছি যে এখানে হয়তো 30 জনই হয়তো পারছে না, হয়তো 10 জন পারছে বা 15 জন পারছে, কিন্তু বাকিরাও আস্তে আস্তে আপনার হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বাকিরাও কিন্তু আপনার মানে মোটিভেটেড হচ্ছে যে আসলে কোথায় যেতে হবে। কারণ আমি সেটাই বলতে চাইছি যে কোথায় যেতে হবে, আগে এইটাকে আমার আইডেন্টিফাই করতে হবে যে আমি কোথায় যেতে চাই। রাইট। এর পরে হচ্ছে যে আপনার আমি কিভাবে যাব সেটা পরে। রাস্তাটা তো অবশ্যই আপনি দেখাবেন, কারণ রোড ম্যাপটা আপনারই জানা। হ্যাঁ, মানে রাস্তাটা আমার জানা আছে আর কি। হ্যাঁ, কোন রাস্তায় যেতে হবে আর কি। আর এই যে ব্র্যান্ডের ব্যাপারটা স্যার, আসলে যখনই আমরা কাউকে বোঝাতে না পারবো যে আসলে আমাদের ভিতরে আমাদের কাছে ইউনিক কোন সিস্টেম বা স্ট্র্যাটেজি আছে, ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু আসলে আমাদেরকে নিবে না ওভাবে। রাইট। যখন ইউনিক কোন স্ট্র্যাটেজি দেখাতে পারবো কাউকে, বা বোঝাতে সক্ষম হব যে আসলে অন্যদের থেকে আমরা এখানেই আলাদা, তখনই তাদের কাছে আসলে বিশ্বস্ত হওয়া যাবে বা তারা এটা নিতে পারবে। রাইট। তবে একটা কোশ্চেন, মার্কেটিং এবং ব্র্যান্ডিং যদি আমি প্রাইসিং এর ক্ষেত্রে রেশিও করি, তাহলে সেক্ষেত্রে এই রেশিওটা কেমন হতে পারে? মানে ব্র্যান্ডিং এ আমার কেমন কস্ট বা প্রাইসিং করতে, আমি কত কস্ট করতে পারি, আর মার্কেটিং এ আমাকে কত কস্ট করতে হবে? ব্র্যান্ডিং তো আসলে পার্ট অফ মার্কেটিং, তাই না? হ্যাঁ, ব্র্যান্ডিং কিন্তু আলাদা কোনো কিছু না, ইটস পার্ট অফ মার্কেটিং। তাহলে সেক্ষেত্রে মানে ধরেন যে একটা জিনিস হচ্ছে কি, যে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে যেমন লাক্সের কথা যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে, ওর মার্কেটিং বাজেটের মধ্যে ধরেন যে আমার একটা ধারণা যে ওর মার্কেটিং বাজেটের 70-80% ও ব্র্যান্ডিং এই খরচ করে, বাকি 20% মনে করেন ডিস্ট্রিবিউশন, বাকি 20% মানে আদার্স যেই জায়গাগুলো আছে সেখানে সে খরচ করে। ঠিক আছে, এটা কিন্তু ব্র্যান্ড টু ব্র্যান্ড, এটা কিন্তু কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, রাইট? সো ডিজিটালের ক্ষেত্রে বেসিক্যালি ডিজিটালের ক্ষেত্রে মানে এটা আপনারা ওভার টাইমে বুঝতে পারবেন আরো ভালো মতো যে ডিজিটালের ক্ষেত্রে কোনটা আসলে ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করবে। যেমন ধরেন ব্যাপারটা এরকম, ধরেন আমাদের এই বদলে ফেলো প্রোগ্রাম হওয়াকালীন সময়ে যারা সাকসেসফুলি অনেক কিছু করবেন, সো তাদের একটা ইন্টারভিউ যদি আমি সুন্দর করে আমার গ্রুপে বা পেজে দিতে পারি এবং যদি আমি সেটাকে প্রমোট করতে পারি, বলেন এখানে আসলে কি হবে? হোয়াট উইল বি হ্যাপেন? এটা তো মানে ব্র্যান্ডটা ব্লাস্ট করবে তখনই, এবং ব্র্যান্ড ব্লাস্ট করলে তখন আমার সেলসও কিন্তু ব্লাস্ট। হ্যাঁ তাই না? হ্যাঁ।
তো বিষয়টা হচ্ছে যে আমি দুটোকে আলাদাভাবে দেখি না আসলে। আমি মনে করি মানে কিছু গাইডলাইন ফলো করে সেলস করাটাই আসলে এক প্রকার আমার কাছে মনে হয় যে ব্র্যান্ডিং। হ্যাঁ, কারণ আপনি গ্রামীণ ফোনের টয়লেটে গেলেও বুঝতে পারবেন যে ও ব্র্যান্ডটা কোথায় মানে ইয়ে করে। মানে গ্রামীণ ফোনের টয়লেটেও যদি আপনি যান, সেখানেও যদি একটা কথা লেখা থাকে, সেটার কালার বা সেটাও কিন্তু ব্র্যান্ড গাইডলাইন ফলো করেই করা হয়। মানে আপনারা এটা খেয়াল করছেন কিনা আমি জানি না, কিন্তু আমি এটা খেয়াল করছি আর কি আমার জায়গা থেকে, যে ও সব জায়গাতেই ভাই এইরকমই হয়, ও সব জায়গাতে প্রেজেন্ট থাকতে চায়। ঠিক আছে, দ্যাটস ইট। তো একটু শুনতে চাই সবার কাছ থেকে, বা লুফলস আছে কিনা কোনো আমাদের প্রোগ্রামে জানতে চাচ্ছি। একটা ব্যাপার হচ্ছে যে এই যেগুলো আমরা অ্যাসাইনমেন্ট করছি বা প্রজেক্ট যেগুলো আমাদেরকে দিচ্ছেন, আজকে যেভাবে আপনি প্রত্যেকটা জিনিসের উপরে ব্রিফ করে দিয়েছেন, যতগুলা পয়েন্ট থাকুক যদি প্রত্যেকটার উপর 1 মিনিট করে আমাদের ক্লাসে এভাবে ব্রিফটা করে দেন, তাহলে আমাদের খুব সুবিধা হয়। মানে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টটা যে প্রেজেন্টেশনটা করতে এটা এরপর থেকে হবে। কারণ কি আমি আপনাকে বলি, ঘটনা হচ্ছে যে আমার কাছে এগুলো অনেক কিছুই রেডি করা আছে, বলতে গেলে 80-90% জিনিস আমার কাছে রেডি আছে। তো আমি অনেক কিছু ইচ্ছা করে দেইনি আসলে। মানে আমি একটু কষ্ট করে আপনারা বড় হন সেটা চাই আর কি, বুঝতে পারছেন? দ্যাটস দ্য থিং, যে আপনারা কারণ আমি তো আছি, ঠিক আছে, আমি তো আছি। সো আপনারা যদি একটু কষ্ট করে আগান অনেক ভালো হয়। আর আগামী ফ্রাইডেতে কিন্তু কষ্ট তো অবশ্যই করব। আগামী ফ্রাইডে আপনি যে মার্কিংটা করছেন, ইন্টারভিউ হবে। মানে আপনাদের এই যে 1-on-1 সেশন আমি করব, এই 1-on-1 সেশনে বেসিক্যালি কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব, সেটার একটা মার্কস থাকবে। এখানে কিন্তু লেখা আছে এই যে আপনার ভাইভা টোটাল 3টা ভাইভা হবে, এটাতে কিন্তু 20 মার্কস। সো আমরা যতটুকু পড়াশোনা করেছি এর মধ্য থেকে আমি আপনাকে প্রশ্ন করব, ঠিক আছে? নাজমুল ভাই, মানে ফ্রাইডের সেশনটা কি আমরা সবাই একসাথে হবে, সেখান থেকে আপনি আলাদা আলাদা হবে না? প্রথমে মানে একটা সেশন থাকবে হচ্ছে যে আমরা স্পোকেনে মানে স্পিকিংই করব আর কি, সবাই একসাথে, ঠিক আছে? মানে এভরিওয়ান উইল ইন্ট্রোডিউস দেমসেলভস বাই देयर ল্যাঙ্গুয়েজেস, এবং হচ্ছে যে মানে ঘটনা হচ্ছে যে আমরা হাউ উই ক্যান ইমপ্রুভ আওয়ার স্পিকিং, মানে স্পিকিং স্কিল। সো এইটা নিয়ে আমরা আলোচনা করব, এবং এটা ইংলিশেই আলোচনা করব, সেটা হোক ভাঙা ভাঙা গলায়। যারা ইন্টারেস্টেড তারা ওই সেশনে থাকবে। আর বাকিটা হচ্ছে যে আমরা টাইম দিয়ে দিব, যে ইন্টারভিউটা আপনার হচ্ছে যে ধরেন এই সময়ের মধ্যে হচ্ছে যে এই মানে ব্যক্তি অনুযায়ী আর কি ইন্টারভিউ হবে, আলাদা আলাদা হবে। এখানে কিন্তু অনেক কিছু আছে, আপনারা দেখেন আমি একটু শেয়ার করি। খুবই চমৎকার একটা দিয়েছেন শিহাব ভাই, অনেক ধন্যবাদ। এখানে বলেছেন যে কপিং ইনস্টিড ক্রিয়েটিং ইউনিক কনসেপ্ট ইউনিক কনসেপ্ট ক্রিয়েট করতে ঝামেলা হচ্ছে। তারপর আরেকটা হচ্ছে দে ডোন্ট ক্রিয়েট ইউনিক কাস্টমার পার্সোনা ফর ইচ প্রোফাইল অর বিজনেস, স্পেশালি আই এম টকিং অ্যাবাউট সাইকোগ্রাফিক সেগমেন্টেশন। When it comes to generating idea, they strongly believe in implementing neighboring countries' pre-applied marketing strategies. Very, very true. যে পাশের মানে আমাদের যারা করে আসছে তাদেরকে they don't do research to understand what exactly is desired by the targeted demography. দেখছেন তো সবাই কিন্তু একটা কথা বলতেছে, মানে রিসার্চ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন ডিজিটাল মার্কেটিং এর কোর্স শুরু করি, আমি যখন থিওরি পড়ানো শুরু করি, অনেকে বলে যে ভাই আমরা তো অ্যাড ম্যানেজমেন্ট শিখতে পারলাম না। এখন আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এই যে ডিজিটাল মার্কেটিং অপারেশনাল প্ল্যানের মধ্যে এই যে আপনারা দেখেন যে ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে মিডিয়া প্ল্যানিং এন্ড বাইং। তো আমাদের ধারণাটা, অনেকের ধারণা এরকমই যে মিডিয়া প্ল্যানিং এন্ড বাইংই হচ্ছে যে একমাত্র ডিপার্টমেন্ট, অথচ দেখেন আরো কতগুলো ডিপার্টমেন্ট এখানে কাজ করে। ক্রিয়েটিভ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, সার্ভিসিং, ম্যানেজমেন্ট, এই ওভারঅল জিনিস মিলে কিন্তু একটা এজেন্সি হয়। এবার আরো কি কি আছে দেখি। ফ্রি পিক থিওরি সামটাইমস ক্লায়েন্টস, আচ্ছা এটা খুবই ভালো বলছে। নো রিসার্চ, সবাই একটা কথা বলছে, রিসার্চ করে না কেউ। আচ্ছা, most agencies try to impress for fellow agencies, clients, viewer with a bang. আচ্ছা fine, some of them are really poor at creating content in Bangla, not having knowledge on local context and culture is another problem.
Depth of knowledge is very poor. It is very important to deep dive into the client's objectives to make the campaign distinct, because everything already in the web to make the client stand out. That's okay. An agency struggles to deliver is when they don't embrace and understand the philosophy and the culture of the client company. টেকনোলজি বুঝে কিন্তু ব্র্যান্ড বোঝে না, এটা খুবই চমৎকার কথা বলছে ভাই। স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না। আচ্ছা ভাই স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ আমি দিচ্ছি। এই যে এখানে গালিব বিন মাহমুদ ভাই, উনি আরলা ফুডস এর হেড অফ মার্কেটিং আরলা। ও আচ্ছা, বলছে টেকনোলজি বোঝে কিন্তু ব্র্যান্ড বোঝে না। খুব ভালো কথা বলছে, খুবই চমৎকার কথা। আচ্ছা, তারপরে আর কি বলছে? নো মার্কেট রিসার্চ, কোনো মার্কেট রিসার্চ করতে চায় না। এবং দ্যাটস দ্য রিজন আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকেই মানে অ্যাসাইনমেন্ট দিচ্ছি হচ্ছে রিসার্চ করার জন্য, যে আপনারা রিসার্চ করেন। রিসার্চ না করলে হবেই না। আর একটা পয়েন্ট বলি, এখানে এজেন্সিগুলোর কথা হচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশের ভোক্তাদের আজ কন্টেন্ট, যেখানে একটা কন্টেন্ট 500 টাকা দিতে চায় না। আচ্ছা, রিসার্চ করবে। আন্ডারস্ট্যান্ডিং অফ ব্র্যান্ড, স্ট্র্যাটেজিক নলেজ, ল্যাক অফ ইনসাইট, নো R&D, স্ট্যান্ডার্ড সেট অফ লোকাল, আছে ল্যাক অফ ডেটা অ্যান্ড ডেটা নলেজ। এটা কিন্তু আরেকটা চমৎকার কথা বলছে, ডেটা। এবং আপনাদেরকে কিন্তু আমরা এক্সেল আমি যতটুকু পারি, আই এম নট হাইলি এক্সপেরিয়েন্সড, আমি যতটুকু পারি আমি এক্সেল এবং ডেটা স্টুডিও, তো আপনাদের অনেক কিছুই থাকবে ডেটা স্টুডিওর মধ্যে, এক্সেলও আমরা অনেক দূর এটা নিয়ে কাজ করব আর কি। আচ্ছা, খুব ভালো প্রশ্ন তুলেছেন। আমরা প্র্যাকটিক্যাল আইডিয়া খুব কম, তবে আমরা রিসেন্টলি ক্লায়েন্টের মাইন্ডসেট বেছে নেওয়া। আচ্ছা আচ্ছা, নিজেরাও ব্র্যান্ডিং, ব্র্যান্ড পজিশন, টিভি বিহেভিয়ার, ব্র্যান্ড প্রমিস, ডেলিভারেবলস বুঝে না। যেমন এখনো কিন্তু আমাদের নিজেদের ব্র্যান্ডে এখনো অনেক প্রবলেম রয়ে গেছে। একটা জায়গায় আমরা পজিশন করার চেষ্টা করছি মার্কেটে, বাংলাদেশের বাজারে, সেটা হচ্ছে কি বলেন তো দেখি? রাইট, মানে আমরা একটা পজিশনিং করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডেটা ড্রিভেন। এই পজিশনটা আমরা করতে যাচ্ছি। এটা একটা ইউনিক সেলিং প্রপোজিশন ইউএসপি হবে আর কি, যেটা টার্টেলস ডেটা ড্রিভেন নিয়ে আর কি ফোকাস করে। এক্স্যাক্টলি। এবং আমরা এইটাকেই আসলে এস্টাবলিশ করতে চাই যে ফার্স্ট ডেটা ড্রিভেন ডিজিটাল, মানে স্ট্র্যাটেজিক এন্ড ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। মানে আমরা এই পজিশনটা ধরতে চাই আসলে। মানে যে এত কিছু করতেছি, এই যে হিউম্যান রিসোর্স ডেভেলপ করা হচ্ছে, এটার একটা বড় কারণ কি জানেন? কারণ আমি নিজেও আসলে অনেক সমস্যা ফেস করতেছি। মানে আমি কি মানে বুঝি আর কি, অল্প স্বল্প যাই বুঝি, কিন্তু আমি একা তো সম্ভব না আমাকে আসলে ওই জায়গাতে নেওয়া। এই জন্য আমার একটা বড় গ্রুপ দরকার। এই যে দেখেন এখানে বলছে ব্র্যান্ডিং, ব্র্যান্ড পজিশন, টিজি, ইউজার বিহেভিয়ার, ব্র্যান্ড প্রমিস, ডেলিভারেবলস বুঝে না। ডিজিটাল মার্কেটিং বলতে তারা ভাই একটু একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে ফার্স্ট ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা বলতেছেন, সেটা হচ্ছে যে আপনার গত বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে গত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছে, ওটাতে আপনার বাঘের বাচ্চা ডিজিটাল নামের একটা ডিজিটাল এজেন্সি আছে, ওদের সাথে আপনার একটা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনার লিংক হয়ে কাজ করে। আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, তো ওরা অ্যাওয়ার্ড পাইছে। এটা হইছে কি, আমি আপনাকে বলি শোনেন, মানে ঘটনা হচ্ছে যে এটা অলরেডি এস্টাবলিশ করে ফেলছে, তাই না? হ্যাঁ, আমরাও এস্টাবলিশ করতে চাই আর কি। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল ডেটা ড্রিভেন, মানে আপনাদের কাছে কি মনে হয়েছে যে ডেটা ড্রিভেন এর মিনিংটা কি বলেন ডিজিটালের ক্ষেত্রে? মানে এখানে কিন্তু বাংলাদেশের মার্কেটে কিন্তু দুটো জিনিস, মানে একটা জিনিস হচ্ছে, মানে প্রথমটা হচ্ছে কিরকম, যে প্রথমে ডেটা অ্যানালাইসিস করে কাস্টমারের কাছে যাওয়া, এটাকে ডেটা ড্রিভেন বলা হচ্ছে। কিন্তু গ্লোবালি কি হচ্ছে? গ্লোবালি কিন্তু দুটোই হচ্ছে, যে প্রথমে অ্যানালাইসিস করে কাস্টমারের কাছে যাওয়া, এবার আবার কাস্টমারের বিহেভিয়ার অ্যানালাইসিস করা, কাস্টমারের বিহেভিয়ার ট্র্যাকিং, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা যেটাকে বলছি যে ধরেন আমরা যে জায়গাতে হিট করার চেষ্টা করছি, যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ওয়েবসাইট এবং অ্যাপে প্রত্যেকটা ইউজারের অ্যাক্টিভিটিস কে ট্র্যাক করে নিয়ে আসা, আমরা এইটাকে ডেটা ড্রিভেন বোঝাচ্ছি। প্রথমটা তো আছেই, কিন্তু বাংলাদেশের মার্কেটে এই কাজটা কিন্তু কম হচ্ছে। জি, বুঝতে পারছি। মানে বুঝতে পারছেন, এখানে কিন্তু ডেটা ড্রিভেন এর দুটো জায়গা। একটা হচ্ছে আপনি ক্যাম্পেইন বা ব্র্যান্ড নিয়ে যখন আপনি কাজ করবেন, সেটার আগে আপনাকে একটা ডেটা নিয়ে রিসার্চ করতে হবে, তাই না? আবার আপনি মার্কেটে যাওয়ার পরে আপনার এবার কাস্টমার ডেটা নিয়ে রিসার্চ করতে হবে, যে আপনার কাস্টমারের মানে
সে কোথায় ক্লিক করতেছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, তার ইউজার ফ্লো কি, তার সে কোনটাকে বেশি প্রেফার করছে, কোনটা তার পছন্দ, এইগুলো কিন্তু ডেটা ড্রিভেন। আর আপনি যদি গ্লোবালি যান আর কি। হ্যাঁ, তাহলে কি এটা বলতে পারি যে টোটাল মার্কেটিং পলিসিটা মানে এভরিথিং ডেটা পরে ডিপেন্ড করে, ডেটাই আপনার ইন্ডিকেশন ডিরেকশন দিবে যে আমি আসলে কি কি করা প্রয়োজন। মাস্ট উইদাউট ডেটা ইউ আর ব্লাইন্ড। আপনি ডেটা ছাড়া আপনি হচ্ছে অন্ধ। মানে ডেটাই আমাকে বলে দেবে যে আমার আসলে মার্কেটিংটা কি হবে, কোন ক্ষেত্রে কোন কোম্পানির ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার ডিসিশনটা কি হবে, এটা ডেটা অ্যানালাইসিস ডেটাই সবকিছু বলে দেবে, তাই তো? এক্স্যাক্টলি। এর বাইরে আসলে কিছুই নাই, এর বাইরে আসলে কিছুই নাই। এইখানে আরো দেখেন, এই যে বলছে আন্ডারস্ট্যান্ডিং অফ ব্র্যান্ড। আমরা ব্র্যান্ড বুঝি না, ডিজিটাল মার্কেটারদের ব্লেম করে যে আমরা ব্র্যান্ড বুঝি না। এই জন্যই আমি কিন্তু এই যে এতগুলো আলোচনা করতেছি। স্ট্র্যাটেজিক নলেজ নিয়ে আরো আমাদের নেক্সট এইটার পরে হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে আমরা পরপর 2টো ক্লাস করাবো, এবং এখানে আমাদের রিগোরাস অ্যাসাইনমেন্ট থাকবে। এই যে ল্যাক অফ ডেটা নলেজ, এগুলো তো আছেই। আচ্ছা, এগুলো সুন্দর সুন্দর পয়েন্ট বলছে। নট মাচ এক্সপেরিয়েন্সড ইন রিলেভেন্ট ওয়ার্ক, ডিরেক্ট বিজনেস কনভার্সন কমিটমেন্ট। আচ্ছা, এইটাতে একটা ল্যাক আছে যে মানে কনভার্সন কমিটমেন্টে থাকে না। নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্র্যান্ড, ল্যাক অফ স্টাডি, পুর লিডারশিপ, নো কমিটমেন্ট, নো ডেডলাইন ডেলিভারি। 6 মান্থসের একটা প্রজেক্ট দিছিলাম 60K তে, 1 মান্থ প্রায় হয়ে গেল, কোনো অগ্রগতি নাই। তার উপর যেই ডিজাইন নিয়ে আসছে দেখলে মনে হয় আচ্ছা ফাইন, এটা একটু পড়তে হবে। তাহলে আমি অনেকগুলো আপনাদের রিডিং ম্যাটেরিয়ালস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, এগুলো আপনাদেরকে একটু স্টাডি করতে হবে, ঠিক আছে? আর কারো কোনো কিছু বলার আছে? ভাই 3টা ফাইল পাইছি। হ্যাঁ, ব্র্যান্ড ব্রিফ পাইছেন, কেওয়াইসি পাইছেন। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টটা কি হবে ভাইয়া? ব্র্যান্ড ব্রিফ এন্ড ব্র্যান্ড গাইডলাইন। পার্সোনাল। এক্স্যাক্টলি। সেলফ, ব্র্যান্ড ব্রিফ এন্ড ব্র্যান্ড গাইডলাইন। আর ক্লাস 5 এ যাবে হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ভাইয়া আমি মাহবুবুল আলম বলছিলাম। হ্যাঁ বলেন ভাইয়া প্লিজ। ব্র্যান্ড ব্রিফের ওইটা তো পেলাম না। অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। এখানে তিনটা ফাইল দেখছি। এখানে দেখেন। হ্যাঁ, ব্র্যান্ড গাইডলাইনের উপর একটা নমুনা দিলে ভালো হতো না? ব্র্যান্ড গাইডলাইনের উপর একটা দিলে ভালো হতো। জি জি। ব্র্যান্ড ব্রিফটা আমি দিয়েছি, ব্র্যান্ড গাইডলাইন আসলে অ্যাভেলেবেল, ব্র্যান্ড ব্রিফটা আসলে অনলাইনে অ্যাভেলেবেল না, বুঝছেন? আপনি ব্র্যান্ড গাইডলাইন দিয়ে সার্চ করলে অনেক ব্র্যান্ড গাইডলাইন আপনি পাবেন, ঠিক আছে? এবং আপনি দেখতে পারবেন যে আচ্ছা ধরেন ব্র্যান্ড গাইডলাইন পিডিএফ স্যাম্পল। আচ্ছা, এখানে আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে দিচ্ছি। অনেক ব্র্যান্ড গাইডলাইন আছে। আপনারা এই লিংকটা একটু পড়বেন, এখানে সার্চ করে অনেক কিছু পাওয়া যায়। এই লিংকটা আমি দিচ্ছি আপনাদেরকে, এটা একটু স্টাডি করবেন। আমি অলরেডি গ্রুপে শেয়ার দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা একটু স্টাডি করতে হবে। আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে? নাজমুল ভাই। হ্যাঁ, ফেরদৌস মাহমুদ বলছিলাম। হ্যাঁ ফেরদৌস ভাই বলেন। ভাই, এই যে ডেটা ড্রিভেন মার্কেটিং নিয়ে কথা বলছিলেন, তো আমি একটু অ্যাড করতে চাই আর কি। স্যার প্লিজ। সেটা হলো যে আপনি যদি আমার স্ক্রিনটা শেয়ার করার সুযোগ দেন তাহলে আমি আপনাকে একটা ড্যাশবোর্ড দেখাতে পারি। অবশ্যই অবশ্যই। একটা জিনিস সবসময় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে not only you have come to learn but also I have come to learn, so let's learn together. আমাকে কি দেখা যাচ্ছে? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমি এই ক্লায়েন্টের মূলত কাজ করি না, আমাকে একজন রিকমেন্ড করছে, আমি এক্সেল অনেক ভালো পারতাম, এজন্য রিকমেন্ড করছে। আমি ডেটা অ্যানালাইসিস করি এই কোম্পানির জন্য আর কি। তো এটা ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে অ্যামাজন এড দিয়ে করে ওরা। তো এটা হচ্ছে ফ্লোরিডার একটা কোম্পানি।
এদের মনে হয় লাউডলি বলেন। হ্যাঁ শোনা যায় এবার? আরেকটু একটু জোরে জোরে বলেন, একটু জোরে। আরেকটু জোরে বললে আপনার ভালো। মাউথটা কাছে নিয়ে নেন। হ্যাঁ একদম কাছে নিয়েছি, সম্ভবত আমার ইয়েতেই সমস্যা। আচ্ছা যাই হোক, একটু জোরে বলি আমি। সেটা হলো, এটা হচ্ছে ফ্লোরিডার একটা কোম্পানি, ই কমার্স কোম্পানি। এটা হচ্ছে অ্যামাজন এপ দিয়ে করে। ওকে। তো এখন এটা হচ্ছে ওদের ড্যাশবোর্ড। এখান থেকে আমি ডেটা নেই, নিয়ে এখান থেকে অ্যানালাইসিস করে দেই অলওয়েজ। তো দেখেন এরা হচ্ছে এদের যা সেলস, যত কিছু সবকিছু ডেটার উপরে ডিপেন্ডেবল। ওরা ফেসবুক মার্কেটিং করে সবই ডেটার উপরে। হিউজ পরিমাণ কাস্টমার আছে। যেমন এই যে লাস্ট 30 ডেজে ওদের সেল ছিল হচ্ছে এটা 1,32,000। কিন্তু এর আগে যখন আমি কাজ করছি, এদের সাথে আছি আমি অনেকদিন, এটা আপনার 3 লাখ 4 লাখ পার হয়ে যায়। তো টোটালি ডেটা ড্রিভেন মার্কেটিং এর উপরে, টোটাল ডেটার উপরে। এই আর কি, এটাই দেখাতে যাচ্ছিলাম। ফাইন, মানে এগুলো আমরা ডেটা স্টুডিও দিয়ে আমরা, আপনি জানেন হয়তো ডেটা স্টুডিও দিয়ে এটা করা যায় আর কি, তাই না? এটা মনে হয় হচ্ছে আপনার ডাইরেক্ট এখানে ইন্টিগ্রেট করা আছে। হ্যাঁ, এখান এটা থেকে হচ্ছে যে সবকিছু ওদের, হ্যাঁ এখানে তো সব কাস্টম একটা ইয়ে করে রাখছে। এখানে কাস্টমারের সকল ডিটেইলস এখানে আছে। রাইট রাইট, এভরিথিং। আমরা হচ্ছে যে আপনার মানে আমি আপনাদেরকে আরো কয়েকদিন পরে দেখাবো যে ডেটা ড্রিভেন বলতে আমি দুই এন্ডেই বোঝাচ্ছি। অর্থাৎ আপনি কাজের আগে একটা ডেটা থাকতে হবে, আবার কাজ শুরু করার পরে আপনার অনেক ডেটা ট্র্যাক করতে হবে। ঠিক আছে? আপনি যদি ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ চিন্তা করেন, এই যে দেখেন, আপনি ধরেন আপনার ইয়েতে যাবেন, মেজার স্কুল, আপনি মেজার স্কুলে যাবেন, এতো ইউটিউব চলে আসবে। আমারটা স্টপ করে দিতে পারেন। হ্যাঁ আমি দেখাচ্ছি। আপনি মেজার স্কুলে যাবেন, ওদেরটাও কিন্তু মানে ডেটা ড্রিভেন বলতে গ্লোবালি আসলে মানে ইয়েটা হচ্ছে আপনার বেসিক্যালি আপনার এই ট্র্যাকিং গুলো ব্যবহার করা। দেখেন, লার্ন দ্য ডেটা ড্রিভেন ওয়ে অফ ডিজিটাল মার্কেটিং। এবং ও কিন্তু দেখেন, ও কিন্তু টুলস কিন্তু এগুলোই ব্যবহার করে আমরা যেগুলো বলতেছি, জিটিএম, অ্যানালিটিক্স, ঠিক আছে, এগুলোই কিন্তু ও ব্যবহার করে বেসিক্যালি। ওর সার্ভিস দেখেন, ওর কোর্স দেখেন, সব কিন্তু এগুলোই বেসিক্যালি এই কেন্দ্রিক। ঠিক আছে? তো ডেটা ড্রিভেন বলতে আমরা আসলে দুটো জায়গাতেই বুঝি, যে প্রিভিয়াস আপনার হচ্ছে কাজ শুরু করার আগে এবং কাজ শুরু করার পরেও ওয়েব এবং অ্যাপ থেকে আপনার অনেক ডেটা আনতে হবে। এটাই হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এটা একটা সাইকেলে চলতে থাকে। আমি মনে হয় আপনাদের অন্য ক্লাসে হয়তো দেখিয়েছিলাম যে স্ট্র্যাটেজি, ডেটা, তারপরে আবার স্ট্র্যাটেজি, আবার ডেটা, এভাবে আসলে সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোনো একটা সময় হয়তো দেখানো হয়েছিল আর কি, এটা ওইভাবে ঘুরতে থাকে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকে। শুক্রবারে ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা একটু স্টাডি করেন ইনশাআল্লাহ। স্টাডি বা রিসার্চের কিন্তু কোনো বিকল্প নেই, কারণ আমরা যেই জায়গাতে আমাদের মানে আপনাদেরকে পজিশনিং করাতে যাচ্ছি, এটা একটা ডিফারেন্ট জায়গা হবে বাংলাদেশের জন্য আমি মনে করি আর কি। ঠিক আছে? যেখানে আমাদের মানে কমিউনিটিটা অনেক মানে আউটস্ট্যান্ডিং একটা জায়গায় এসে আসলে দাঁড়াবে। এটা হচ্ছে যে আমার মানে অবজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের তো হচ্ছে শুক্রবারে হচ্ছে যে আপনার 1-to-1 কমিউনিকেশন হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা শুক্রবারতে এই সপ্তাহে আমরা যা শিখছি সেটার উপর শুক্রবারে এক্সাম হবে, আর আমাদের আজকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন সেটা আমরা হচ্ছে যে শনিবারে জমা দেব, তাই না? এটা হচ্ছে নেক্সট ক্লাস আর কি, শনিবার যেটা সেখানে জমা দিবেন। আচ্ছা, মানে এই অ্যাসাইনমেন্টটা শনিবার আমরা প্রেজেন্ট করব, আর শুক্রবার হচ্ছে যে আমাদের এক্সাম, তাই তো? রাইট 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 রাইট। আর শুক্রবারে স্পোকেনের আপনার হচ্ছে যে কমন একটা ক্লাস হবে। এখানে আপনাদের খুশি, আপনারা মানে প্র্যাকটিস সেশনে থাকতেও পারেন, নাও থাকতে পারেন। ঠিক আছে? আমরা আলোচনা করব, ওপেন ডিসকাশন ইংলিশে আর কি। টাইমিংটা কি আছে? সরি হ্যাঁ, ক্লাস টাইমিংটা প্র্যাকটিস সেশন যেটা ওইটা কোন টাইমে করবেন? আচ্ছা, টাইমটা এখনো না ফিক্স করি নাই। আমি আমার টিমের সাথে একটু মিটিং করব কালকে সকালে। মিটিং করে আমি টাইমটা ও মানে জাকিয়া আপনাদেরকে জানিয়ে দিবে, গ্রুপে জানিয়ে দিবে, এবং 1-on-1 যে সেশনটা থাকবে সেটা কখন হবে প্রত্যেকের নাম অনুযায়ী আমরা ওই সেশনগুলো কন্ডাক্ট করব বেসিক্যালি। ঠিক আছে? জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে।